গল্প বেগম জাহান। লেখনীতে চারুলতা ছদ্মনাম। অন্তিম পর্ব। শেষ রাতের আকাশ জুড়ে বসেছে ঝলমলে তারাদের আসর। চাঁদের বুড়ি যেন মেঘের সুতোয় বুনছে আসমানি শাড়ি। এক পা দুপা করে টিকটক শব্দে রাত ৩টার কাঁটা সবে ছুঁয়েছে উজ্জ্বল নক্ষত্রের মাঝে মিটিমিটি জ্বলতে থাকা এক তারার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে আয়ুষ। দূরের ওই নিভু নিভু তারাটাই যেন এখন তার একমাত্র কেন্দ্রবিন্দু। আয়ুষকে ছাদের এক কোণে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে নিঃশব্দে পাশে এসে দাঁড়ালো কেউ। আয়ুষ সেই তরুণীরা দিকে না তাকিয়েই নম্র স্বরে বলল, আয়ুষ ঘুমোসনি কেন মীরা? স্বামীরা উত্তরে কিছু না বলে আয়ুষের কাঁধ জড়িয়ে ধীরে ধীরে বুকে মাথা রেখে চুপ করে রইল। আয়ুষ নিজে ওকে বাহুবন্দী করে নিয়ে আরো মোলায়েম স্বরে বলল, আয়ুষ আমি ঠিক আছি। তুই যা, কাল তো সারাদিন উপোস। এখন একটু রেস্ট দরকার, ঘুমোতে যা। স্বামীরা এবার আয়ুষের বুক থেকে মুখটা তুলে ছলছল চোখে তাকিয়ে বলল, স্বামীরা কাকাবাবুকে দেখে তুমি খুব কষ্ট পেয়েছো তাই না? আয়ুষ ওর কথায় শব্দ করে হেসে উঠল, যেন ভারী মজার কিছু শুনেছে। হাসতে হাসতে সে বলল, আয়ুষ কি সব বলছিস বলতো? ওইটা বাপ না পাপ বল পাপ। তুই জানিস না মীরা নামে রাঘব হলে কি হবে? বুড়ো আস্ত একটা রাবণ, যে নিজের হাতে তার সীতাকে চিরকালের জন্য বনবাসে পাঠিয়ে দিয়েছে। মাঝখানে কেবল দুকুল হারিয়ে ভেসেছি আমি। শেষের কথাগুলো বেশ ক্ষোভের সাথেই বলল আয়ুষ। স্বামীরা ওর অসহায় কণ্ঠের আঁচ পেয়ে দুহাতে ওর শার্ট খামচে ধরে চমকিত স্বরে বলল, স্বামীরা, আয়ুষদা। স্বামীরার হাতটা বুকের উপর চেপে ধরে চুপ করে রইল আয়ুষ। এরপর ব্যঙ্গাত্মক স্বরে বলে উঠল, আয়ুষ ভাগ্যিস বিয়েতে পুত্র সম্প্রদান করতে হয় না রে মীরাবাই। আয়ুষের এই হাসি মুখের আড়ালে লুকায়িত কষ্টটাকে উপলব্ধি করে ভীষণ অস্থির হয়ে উঠল স্বামীরা। কোনো কিছু না পেয়ে অপ্রস্তুত ভঙ্গিতে বলল, স্বামীরা তুমি কি করে বুঝলে যে আমি এসেছি? আয়ুষ ওর প্রচেষ্টাটুকু বুঝে মুচকি হেসে বলল, আয়ুষ তোর নুপুরের রিনিঝিনি শব্দ আমাকে খবর দিয়েছে। অবশ্য এগুলো না থাকলেও আমি বুঝতাম। স্বামীরা কিভাবে? আয়ুষ এবার স্বামীরার কপালে কপাল ঠেকিয়ে আবেগময় সুরে বলল, আয়ুষ জানিস মীরা, তুই কাছে এলেই না আমি একটা অদ্ভুত গন্ধ পাই। কেমন যেন মায়া মায়া গন্ধ, মা চলে যাওয়ার পর মামুনি ছাড়া এটা আমি শুধু তোর কাছেই পাই রে। এই অমূল্য প্রাপ্তিতে দুচোখ জুড়ে আনন্দের অশ্রু এসে ভিড় করল স্বামীরার। সেই সাথে মনের কোণে উকি দিল বহু পুরনো এক প্রশ্ন। দোনামোনা করে প্রশ্নটা করেই ফেলল সে, স্বামীরা আচ্ছা আয়ুষদা, তুমি আমার থেকেও কাকে বেশি ভালোবাসো? আয়ুষ সত্যি বলবো? রাগ করবি না তো? এবারে খানিকটা ভয় পেল স্বামীরার ভীতু মন। আয়ুষ কি তবে সেই মেয়েটির কথা বলবে তাকে? মনে মনে নিজেকে প্রস্তুত করে শুকনো ঠোঁট দুটো ভিজিয়ে কম্পিত স্বরে বলল, স্বামীরা বলো, কাকে সবচেয়ে বেশি ভালোবাসো তুমি? আয়ুষ তোর ভাইকে। উত্তরটা শুনেই যেন স্বামীরার বুক থেকে বর্ষর পাথর নেমে গেল। নীরবে একটা প্রশান্তির নিঃশ্বাস ছাড়ল সে। আয়ুষ যে ইচ্ছে করেই তাকে চিন্তায় ফেলেছে সেটা বুঝে অভিমানে এবার আয়ুষকে দুহাতে প্রহার করতে শুরু করল স্বামীরা। আয়ুষ ওর ছোট ছোট আঘাতে শব্দ করে হাসতে হাসতে স্বামীরার হাত দুটো পিছমোড়া করে ওকে পেছনে ঘুরিয়ে নিজের সাথে জড়িয়ে নিল। এরপর ওর কাঁধের উপর মুখ রেখে নম্র স্বরে বলল, আয়ুষ আকাশের দিকে তাকিয়ে দেখ মীরা। স্বামীরা এবার আকাশের দিকে তাকিয়ে অতঃপর অবুঝ দৃষ্টিতে আয়ুষের দিকে তাকাতেই সে ধীরে ধীরে বলল, আয়ুষ ওই মেঘগুলোকে দেখছিস? দূর থেকে দেখতে ভীষণ সুন্দর তাই না? মাঝে মাঝে এই মেঘগুলো আমাদের কাছে এতই সুন্দর হয়ে ধরা দেয় যে আমরা মেঘের আড়ালে লুকানো চাঁদটাকে বেখেয়াল করে ফেলি। কিন্তু কি জানিস তো, আমাদের সকল আকাঙ্ক্ষা জুড়ে থাকে সেই চাঁদ। তুইও আমার তেমনই এক চাঁদ, ওই চাঁদের কলঙ্ক থাকলেও তুই বড্ড নিষ্পাপ। চাঁদের তো আলো নেই, কিন্তু তুই আমার জীবনে আলো হয়েই এসেছিস মীরা। আমার প্রথমেও তুই ছিলি আর শেষেও তুইই থাকবি। তুই ছাড়া আমার আর কেউ নেই রে। আয়ুষের কথা শেষ হতেই ওর বুকে আছড়ে পড়ে ডুকরে কেঁদে উঠল স্বামীরা। এদিকে আয়ুষের চোখের কোণা ভিজে উঠেছে। সে স্বামীরার মুখটা দুহাতে তুলে ধরে চোখের জল মুছে দিয়ে দুচোখের পাতায় উষ্ণ চুম্বন এঁকে দিল। দুজনের দৃষ্টি মিলনের মাঝেই আয়ুষ ধীরে ধীরে নেমে এলো স্বামীরার ঠোঁটের উপর। অতঃপর পরম আবেশে তারা একে অপরের ওষ্ঠদ্বয় ডুব দিল।
এদিকে নিচে বাগান থেকে এতক্ষণ ওদেরই দেখছিল একজোড়া কৌতূহলী দৃষ্টি। কিন্তু দুজনের অগোচরে তাদের ব্যক্তিগত মুহূর্তের প্রত্যক্ষদর্শী হলেও এই মুহূর্তের জন্য মোটেও প্রস্তুত ছিল না নূর। জীবনের প্রথম এমন রোমাঞ্চকর দৃশ্যের সাক্ষী হয়ে বিস্ময়ে চোখ দুটো বড় বড় হয়ে আসছে। হঠাৎ ওর চোখ দুটো এক হাতে চেপে ধরে ওকে পেছনে ঘুরিয়ে দাঁড় করিয়ে দিল কেউ। পুরো ব্যাপারটা এত তাড়াতাড়ি ঘটে গেল যে নূর তাজ্জব হয়ে সামনের পুরুষটির দিকে তাকিয়ে রইল। ওর এমন চমকিত মুখটা দেখে বেশ মজা পেল সীমান্ত। আলতো হাতে নূরের ছোটখাটো হাঁটাকে বন্ধ করে দুষ্টু ভঙ্গিতে সে বলল, সীমান্ত, মানুষের প্রাইভেট মোমেন্টস না দেখে আমাকে বললেই তো পারতেন জাহান। নূর, মানে? সীমান্ত, তখন লুকিয়ে লুকিয়ে আমাকে দেখছিলেন, এখন আবার মানুষের রোম্যান্স দেখছেন, সবকিছু কেমন রহস্যজনক। সীমান্তের এমন রসিকতায় জ্বলে উঠল নূর। রাগের চোটে দুহাতে সীমান্তের শার্ট খামচে ধরে দাঁতে দাঁত চেপে সে বলল, নূর, কি বলতে চাইছেন কি আপনি? সীমান্ত, আপনাকে তো এতদিন ভালো মেয়ে বলেই জানতাম জাহান, কিন্তু এখন তো দেখছি আমার মতো নিরীহ পুরুষ আপনার কাছে মোটেই নিরাপদ নয়। সীমান্তের কথায় বিস্ময়ে হতবাক হয়ে গেল নূর। ওর হাত দুটো আলতো করে ছাড়িয়ে নূরের সামনের দিকে এগিয়ে গেল সীমান্ত। এরপর পেছনে না ফিরেই নূরের উদ্দেশ্যে বলল, সীমান্ত, তাই মাঝরাতে বাগানে কেন আপনি? গরিবের গরিব খানা কি পছন্দ হয়নি মহারানী? নূর, না মানে ঘুম আসছিল না তাই। সীমান্ত, তাহলে উকিঝুঁকি দিচ্ছিলেন কেন ম্যাম? নূর, আমি মোটেও উকিঝুঁকি দিইনি। সে তো আপাইয়ের কান্নার শব্দে ছাদের দিকে তাকিয়ে। বাকি কথাটুকু অসম্পূর্ণ রেখে লজ্জায় মুখ নামিয়ে ফেলল নূর। সীমান্ত ওর অবস্থা দেখে নিঃশব্দে হেসে উঠল। এরপর আফসোসের ভান করে বলল, সীমান্ত, কি দিনকাল পড়েছে! বাচ্চা মেয়েদের একই অধঃপতন আফসোস। নূর এবার কোমরে দুহাত রেখে রাগত স্বরে বলল, নূর, এই এই তার মানে কি? আমি খারাপ? আপনি আমাকে খারাপ বলছেন? আপনি নিজেই তো একটা পাষাণ লোক। সীমান্ত, আমার অপরাধ যদি বলতেন। নূর, না, বলবো না। কিছু বলবো না আমি। কেন বলবো? আপনি কি আমাকে মনে রেখেছেন? আসার পর একবারও আমাকে ফোন করেছেন আপনি? জানেন আমার প্রতিটা দিন প্রতিটা রাত কিভাবে কেটেছে? জানবেন কিভাবে? পাষাণ লোক! আপনি হচ্ছেন একটা লৌহ মানব। প্রেয়সীর এই অভিমানী কটূক্তি একেবারে তীরের মতো বুকে এসে বিঁধল সীমান্তের। চকিতে পেছনে ফিরে নূরকে না দেখতে পেয়ে বাগানের চারিদিকে চোখ বুলিয়ে খুঁজে নিল সে। শেষ রাতের আধো আধো অন্ধকারের মাঝে বাগানের রঙিন আলোয় কৃষ্ণচূড়া গাছের ডালে ঝুলন্ত দোলনায় বসে থাকতে দেখে সেদিকে এগিয়ে গেল সীমান্ত। নূরের পাশে এসে দাঁড়াতেই নাক টানার শব্দে ওর দিকে ঝুঁকে এসে কানের কাছে ফিসফিস করে বলল, সীমান্ত, তাতে কি এসে যায় যে আমি আপনাকে মনে করলাম কিনা? নাইবা বাসলাম ভালো কি এসে যায় তাতে? কথাটা শুনে আরো জোরে কেঁদে উঠল নূর। অবুঝ কিশোরের ন্যায় যে জেদি কণ্ঠে বলল, নূর, আপনাকে মনে করতে হবে, আপনাকে ভালোবাসতে হবে, আমাকে বাঁচতেই হবে। সীমান্ত, বিনিময়ে আমি কি পাবো জাহান? নূর, বিনিময়ে? ভালোবাসায় কি বিনিময় হয়? যদি হয়েও থাকে তবুও জানি আপনার ভালোবাসা সকল বিনিময়ের ঊর্ধ্বে। সীমান্ত, আমার ভালোবাসা আছে নাকি জাহান? সবই তো ছিল আপনাকে আমার বেডরুমে। নূর, চৌধুরী সাহেব। সীমান্ত, অবাক হচ্ছেন কেন জাহান? এটা তো আপনিই বলেছিলেন সেদিন। নূরের অবাক দৃষ্টি জুড়ে এবার তীব্র অনুশোচনা দেখা দিল। পাহাড় সম আত্মসম্মানবোধে ভরপুর মানুষটাকে লাঞ্ছিত করার আত্মগ্লানিতে মুষড়ে পড়ল সে। সীমান্তের ওই ধূসর চোখের দিকে তাকিয়েই হঠাৎ ওর কোমর জড়িয়ে ধরে হু হু করে কেঁদে উঠল নূর। প্রিয় নারীর সেই বহমান অশ্রুধারায় বয়ে গেল প্রেমিক পুরুষের অবশিষ্ট অভিমান। নূরের মাথায় হাত রেখে স্নেহের স্বরে সীমান্ত বলল, সীমান্ত, মনে পড়বে কেন? আমি তো আমার জাহানকে কখনো ভুলিনি, আমার সর্বস্ব নিঃস্ব করে আপনার চরণে সপেছি আমি। এরপরও যদি বলতে হয় ভালোবাসি কিনা, তবে আমি অপারক জাহান। প্রবল কান্নার মাঝেও এবার এক টুকরো হাসি ফুটে উঠল নূরের ঠোঁটের কোণে। লজ্জায় সীমান্তকে সরিয়ে পেছনে ফিরে তাকালো সে। সীমান্ত লাজুক তার লজ্জা দেখে দুহাতে দলনার দড়ি ধরে সামনে ঠেলে দিতেই নূর ভয়ে ভয়ে চেঁচিয়ে বলল, নূর, আরে করছেন কি? পড়ে যাব তো। সীমান্ত তবুও সেই নিষেধাজ্ঞা অমান্য করে দলনায় দল দিতে লাগল।
প্রাথমিক বিস্ময় কাটিয়ে এবার খিলখিল করে হেসে উঠল নূর। বাতাসে তার কিঞ্চিত ঘণ্টা খানি মাথা থেকে পড়ে গেল। অবাধ্যের মতো বাঁধন মুক্ত হল তার দীঘল কালো কেশরাশি। তার প্রাণচঞ্চল হাসি প্রতিধ্বনি তুলছে সীমান্তের হৃদয় জুড়ে। দুজনের এই অপরূপ সৌন্দর্যকে পূর্ণতা দিতে নতুন প্রভাতের একটুখানি আলো এসে পড়েছে তাদের ওপর। সকালের উষ্ণ রোদটুকু এখন বেশ উত্তপ্ত। বেলা বাড়ার সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ছে কলকাতা নগরীর ব্যস্ততা। তবে আজ সেই ব্যস্ততা খানিকটা ছুঁয়ে গেছে রায়চৌধুরী নিবাসে। বাগানের দক্ষিণ দিকে হলুদের আয়োজন করা হয়েছে। গাঁদা ফুলে সজ্জিত দুদিকের আসনের মাঝখানে সূক্ষ্ম পর্দার আবরণ। সবকিছু ঠিকঠাক দেখে নিয়ে এবার বাড়ির দিকে পা বাড়ালো সীমান্ত। তবে ওকে বেশি দূর যেতে হলো না, তার আগেই সকলের সাথে এগিয়ে এলো আয়ুষ। আয়ুষের ঠিক পেছনে মৌমাছি রানীর মতো হলুদের সাজে এগিয়ে এলো সামিরা। আয়ুষ হাসি মুখে ওর দিকে তাকিয়ে চোখ টিপে নিজের আসনে গিয়ে বসতেই শুরু হলো গায়ে হলুদের অনুষ্ঠান। বড়দের হলুদ লাগানো শেষে যখন সবাই ভেতরে চলে গেল তখন বাড়ির সব ছোটরা মিলে শুরু করলো হুটোপুটি। দূর থেকে আয়ুষকে চিন্তিত ভঙ্গিতে দাঁড়িয়ে থাকতে দেখে সামিরা এগিয়ে এসে কিছুটা ইতস্তত করে আয়ুষের কাঁধে হাত রেখে বলল, সামিরা, কি হয়েছে আয়ুষদা? আয়ুষ সামিরার দিকে ভাবুক দৃষ্টিতে তাকিয়ে চোখ কুঁচকে বলল, আয়ুষ, কঠিন সমস্যায় পড়েছি রে মীরাবাই। সামিরা, কি হয়েছে? আয়ুষ, ভাবছি। সামিরা, কি? আয়ুষ, আমাদের বাসরটা কথায় করি বলতো? তোর রুমে না আমার রুমে? সামিরা, তুমি থামবে? আয়ুষ, সে কি? এটা কত গুরুতর প্রশ্ন জানিস? বলছি শোন না, আমার রুমেই করব বুঝলি। তোর রুমে আমি ঠিক ফিল পাবো না। অবশ্য তুই চাইলে। সামিরা, ছি আয়ুষদা, তুমি একটা জাতা। আয়ুষ, এই ছি কি রে? তোর কি ইচ্ছে বল এই মীরা। যাচ্ছিস কেন? আচ্ছা, তোর রুমেই করব। মীরা দ্বারা এই মীরাবাই। আয়ুষের শত ডাক শুনেও আর পেছনে ফিরে তাকালো না সামিরা। ওর যাওয়ার দিকে তাকিয়ে উচ্চস্বরে হেসে উঠল আয়ুষ। সন্ধ্যার মেঘাচ্ছন্ন আকাশের বুকে উড়ে চলেছে একঝাঁক শঙ্খচিল। ধীরে ধীরে ঘনিয়ে আসছে রাতের আধার। একে একে জ্বলে উঠছে রঙিন ঝাড়বাতির আলো। তবে আজ যেন গোধূলি বেলার এই আয়োজন খানিকটা ভিন্নতর। কারণ আজ তো দীর্ঘ অপেক্ষার পর অবশেষে পাওয়া পূর্ণতার দিন। দুটি প্রজাপতির এক রঙে রঙিন হওয়ার দিন। ঠাকুরঘরের মেঝেতে নত মস্তকে চুপচাপ বসে আছে সামিরা। মেঝেতে ছড়িয়ে পড়েছে তার মেরুন রঙের ব্রাইডাল দোপাট্টা। যেন কোনো রূপকথার রাজকুমারী বধূ বেশে মাটিতে নেমে এসেছে। হঠাৎ দরজায় কারো উপস্থিতি টের পেয়ে চোখ মুছে ফেলল সামিরা। তখনই পেছনে থেকে একটা স্নেহময়ী স্বরের ডাক ভেসে এলো, সীমান্ত, মীরা। এই আদুরে ডাক শুনে তৎক্ষণাৎ উঠে এলো সামিরা। এরপর ছলছল চোখে সীমান্তের দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে কান্না আটকে বলল, সামিরা, দাদা ভাই। সীমান্ত মুচকি হেসে দুহাত প্রসারিত করতেই ওর বুকে আছড়ে পড়ে কেঁদে উঠল সামিরা। সীমান্ত বোনের মাথায় আলতো হাত বুলিয়ে দিতে দিতে হাসি মুখে বলল, সীমান্ত, কাঁদছিস কেন বোকা মেয়ে? তোকে তো আমি শ্বশুরবাড়ি পাঠাচ্ছি না। সামিরা। সীমান্ত, খুব কষ্ট হচ্ছে। সামিরা, সীমান্ত, আচ্ছা, আমি বিয়ে ক্যান্সেল করে দিচ্ছি। বিয়ে ক্যান্সেল কথাটা শুনেই ততক্ষণাৎ মুখ তুলে সীমান্তের দিকে তাকালো সামিরা। ওর হতভম্ব চেহারা দেখে কিছুটা শব্দ করে হেসে উঠল সীমান্ত। সামিরা নিজের বোকামি বুঝতে পেরে লজ্জায় লাল হয়ে গেল। সীমান্ত আলতো হাতে ওর চোখের জল মুছে দিয়ে বলল, সীমান্ত, রুমে যা, অভিকেরা তোকে নিতে যাবে। সামিরা বাধ্য মেয়ের মতো ঘাড় কাত করে সম্মতি জানিয়ে চুপচাপ নিজের রুমের দিকে এগিয়ে গেল। ঘড়ির কাঁটা ঘুরতে ঘুরতে অবশেষে বিয়ের লগ্ন উপস্থিত। সুসজ্জিত মণ্ডপের মাঝখানে বরের আসনে বসে আছে আয়ুষ। বরবেশে আজ একেবারে অন্যরকম লাগছে তাকে। চোখে মুখে অদ্ভুত খুশির উত্তেজনা। বারবার অস্থিরভাবে সামনের দিকে তাকিয়ে পুরোহিত মশাইয়ের সতর্কবাণী শুনে আবার মনোযোগী হচ্ছে সে। অবশেষে তার মনস্কামনা পূর্ণ করে বিয়ের পিঁড়িতে নিয়ে আসা হলো সামিরাকে। অতঃপর 7 পাক প্রদক্ষিণ শেষে এবার সুখদৃষ্টির পালা। পানপাতা দুটো মুখের সামনে থেকে সরাতেই আয়ুষ যেন নিজেকে হারিয়ে ফেলল। মন্ত্রমুগ্ধের মতো কেবল তাকিয়েই রইল সে সামিরার দিকে, কিন্তু সামিরা যেন সেই ঘোর লাগা দৃষ্টির পানে চেয়েও তাকাতে পারছে না। চোখ দুটো যেন আজ বেইমানি করেছে তার সাথে।
সবাই অনবরত তাকাতে বললে বরং সবাইকে অবাক করে দিয়ে হঠাৎ হাউমাউ করে কেঁদে উঠল স্বামীরা। বিগত 15টা বছর ধরে কেবল এই দিনটার স্বপ্নই তো দেখেছে সে। টোপর মাথায় বরবেশে আজ তার স্বপ্ন পুরুষ তার আয়ুষ তা উপস্থিত। কত অশ্রুজল কত যন্ত্রণাদায়ক অপেক্ষার বিনিময়ে এই মুহূর্ত পেয়েছে স্বামীরা। তাই তো খুশির অশ্রুরা আজ বাঁধনহারা হয়েছে। প্রেয়সীর আকুলতা বুঝল আয়ুষ। স্বামীরার দিকে তাকিয়ে কোমল স্বরে ডাকল সে, আয়ুষ একটাবার তাকা মীরা। এতেই যেন কান্নার গতি রোধ হলো স্বামীরার। অশ্রুভরা চোখে আয়ুষের দিকে তাকালো সে। অতঃপর এই শুভক্ষণে একে অপরের সাথে বাধা পড়ল দুটো ব্যাকুল হৃদয়। ঘড়িতে সময় রাত 2টা বেজে 48 মিনিট। বুকের উপর দুহাত ভাঁজ করে বাড়ির ছাদে চুপচাপ দাঁড়িয়ে আছে সীমান্ত। বন্ধ চোখ দুটোই ছুঁয়ে যাচ্ছে রাতের হিমেল হাওয়ার স্নিগ্ধ পরশ। বুক ভরে নিঃশ্বাস নিয়ে আনমনে জাহান মঞ্জিলের দিকে তাকালো সে। এরপর হঠাৎ ছাদ থেকে নেমে নিজের রুমে এসে ড্রয়ার থেকে কিছু একটা বের করে আবারও পা বাড়ালো বাইরে চিলেকোঠার উদ্দেশ্যে। বন্ধ দরজার বাইরে ভেসে আসা অতিক্ষীণ আলো দেখে এবার দরজায় পরপর দুটো টোকা দিল সীমান্ত। অতঃপর মৃদু স্বরে বলল, সীমান্ত, জাহান। কিন্তু ওপাশ থেকে কোনো সারা শব্দ এলো না দেখে মৃদু হেসে সে আবারও বলল, সীমান্ত, জানি আপনি জেগে আছেন, তবুও এত রাতে বিরক্ত করার জন্য আমি দুঃখিত। একটু দরজাটা খুলবেন। দরজা খুলল না নূর। তবে একেবারে নিরাশও করল না সে, বরং ভেতর থেকেই মৃদু আওয়াজে বলল, নূর, বলুন কি বলবেন। সীমান্ত এদিক ওদিক তাকিয়ে অতঃপর ধীরে ধীরে দরজার সামনে বসে ডায়েরিটা দরজার নিচ দিয়ে ভেতরে ঠেলে দিল। এরপর কৈফিয়ত দেওয়ার মতো করে বলল, সীমান্ত, যাওয়ার আগে আপনি এটা ফেলে গেছিলেন। আর আমি। নূর, আর আপনি বিনা অনুমতিতে সেটা পড়েছেন। এত দিন নিজের কাছেও রেখেছেন। দরজার ওপাশে থেকে নূরের কণ্ঠে মৃদু উত্তাপ ঠিকই টের পেল সীমান্ত। দরজার সাথে হেলান দিয়ে বসে দূরে আকাশের দিকে তাকিয়ে সে আনমনে বলল, সীমান্ত, যাকে নিজের কাছে রাখতে চাই তাকে রাখার সাধ্য তো আমার নেই। তাই তার একান্ত ভাবনাগুলো বিনা অনুমতিতেই জানতে ইচ্ছে হলো আপনার কাছে আমার অপরাধের তালিকায় না হয় আরও একটা অপরাধ যোগ হোক। যা শাস্তি দিবেন আমি মাথা পেতে নিব বলুন। এই অপরাধীর জন্য কি শাস্তির বিধান ধার্য হয়েছে? নূর কোনো উত্তর দিল না। মেঝেতে পড়ে থাকা ডায়েরিটা তুলে নিয়ে চুপচাপ দরজার এপাশে বসে পড়ল সে। অতঃপর দুজনের মাঝে অদ্ভুত নীরবতা নেমে এলো। একে অপরের মুখ থেকে শব্দ না বের হলেও সেই নীরবতা বয়ে চলেছে নিজস্ব কথামালা। বেশ কিছুক্ষণ চুপ থেকে হঠাৎ সীমান্ত বলল, সীমান্ত, কি আশ্চর্য তাই না জাহান, একই পৃথিবীতে আমরা থাকবো অথচ আমি আপনাকে পাবো না। আপনি আমার সামনে থাকবেন অথচ আমি আপনাকে ছুতে পারবো না, আপনি আমাকে ভালোবাসতে পারবেন না আবার আমি আপনাকে ঘৃণা করতে পারবো না। আপনি আমার সাথে মরতে পারবেন না আবার আমি আপনার সাথে বাঁচতেও পারবো না। এমনটা কেন হলো জাহান? আপনি তো আবারও চলে যাবেন। কিন্তু তারপর? নূর, সময় সবকিছু শিখিয়ে দেয়। হয়তো আপনিও। সীমান্ত, হাহাহা, বড্ড যত্ন করে আঘাত দিতে পারেন আপনি। সত্যি কি নিখুঁত আপনার অভিনয়। নূর, চৌধুরী সাহেব। সীমান্ত, মন ভাঙার শব্দ শোনা যায় না কেন জাহান? এই কঠিন প্রশ্নের জবাব নেই নূরের কাছে। দুচোখের ফুরবল অশ্রু ছাড়া তার আর কিছুই বলার রইল না। এদিকে সীমান্তের ধূসর চোখ দুটো ও ঘোলাটে দৃষ্টিতে তাকিয়ে রইল দূর আকাশের দিকে। অতঃপর নিজের ভরাট কণ্ঠে সে গেয়ে উঠল, অন্ধকার রাত পেরিয়ে এসেছে নতুন প্রভাত। আলোকিত দিনের সূচনায় গত দিনের সমস্ত আধার দূর হয়ে গেছে। কিংবা প্রদীপের তলায় লুকোনো এক চিলতে আধার ঘাপটি মেরে রয়েছে কোথাও। কে জানে, হয়তো এভাবেই চলবে আলো আধারের লুকোচুরি খেলা। টিকটিক শব্দে ঘড়ির কাঁটা ছুটে চলেছে দুপুর 2টোর ঘরের দিকে। পুরো রায়চৌধুরী নিবাস জুড়ে অজস্র মানুষের গিজগিজ শব্দ। আয়ুষ স্বামীরার বৌভাতের জন্য পুরো বাড়ি বর্ণিল সাজে সেজে উঠেছে। স্টেজের ওপর রাজকীয় চেয়ারে পাশাপাশি বসে আছে নবদম্পতি। আগত অতিথিদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে পুরো বাড়ি। চারদিকে সতর্ক দৃষ্টি বুলিয়ে এবার স্বামীরার কাছে সরে এসে ফিসফিস করে বলল, আয়ুষ, এই মীরা। স্বামীরা, হুম। আয়ুষ, একটা সত্যি কথা বলবি। স্বামীরা, কি? আয়ুষ, প্রমিস কর মিথ্যা বলবি না। স্বামীরা, বলো। আয়ুষ, তোর এই রেশমি চুলগুলো।
সামিরা, আয়ুষদা, কেউ দেখে ফেলবে। আয়ুষ, বল না, তোর এই রেশমি চুলের ভাঁজে ভাঁজে উকুন নেই তোরে? আয়ুষের এমন মিষ্টি সুরের কথায় ঘোর লেগে যাচ্ছিল সামিরার। কিন্তু শেষের কথাটা শুনেই তড়িৎ গতিতে ফিরে তাকালো সে। মুহূর্তেই মেজাজ সপ্তমে চড়ে গেছে তার। এই উৎসুক চাহনিতে তার দিকেই তাকিয়ে থাকা পুরুষটি যে তার স্বামী, যাকে পাওয়ার জন্য তার এত সাধনা, সেই মানুষটারই মাথাটা বর্তমানে নিজ হাতে ফাটিয়ে ফেলতে মন চাইছে সামিরার। কিন্তু দুর্ভাগ্যবশত তা করতে না পেরে মুখ ঘুরিয়ে বসে রইল সে। আয়ুষ বেচারা কিছুক্ষণ বউয়ের মতিগতি বুঝে এবার কিছুটা নরম স্বরে বলল, আয়ুষ, মীরাবাই, এই মীরা, রাগ করলি? ও বউ। এবার আয়ুষের দিকে জ্বলন্ত দৃষ্টিতে তাকিয়ে মুখ ভেঙচে অন্যদিকে তাকালো স্বামীরা। এতেই আয়ুষ যেন তার বিবাহিত জীবনের ঝলক দেখতে পেল। যেখানে সে নিষ্পাপ মুখ করে দাঁড়িয়ে আছে আর পায়ের ওপর পা তুলে বসে খুন্তি হাতে নিয়ে তাকে হুকুম করছে তার ভোলাভালা মীরাবাই। ঘড়িতে সময় রাত 12টা বেজে 36 মিনিট। গার গোলাপি রঙের শাড়িটা এক হাতে ধরে ধীরে ধীরে আয়ুষের রুমের সামনে এসে দাঁড়ালো স্বামীরা। পেছনে থেকে সারা অনামিকাদের ঠাট্টা বিদ্রুপ শুনে বারংবার লজ্জায় লাল হয়ে উঠছে সে। ওদের সবাইকে মৃদু শাসন করে দেবলীনা দেবী হাতের প্লেটটা সামিরার দিকে এগিয়ে দিলেন। অতঃপর হাসিমুখে কিছু উপদেশ দিয়ে সবাইকে নিয়ে চলে যেতেই কম্পিত হাতে ভিড়ানো দরজাটা খুলে ভেতরে প্রবেশ করল স্বামীরা। কিন্তু রুমের ভেতরে এক উদ্ভট দৃশ্য দেখে আঁতকে উঠল সে। চোখ দুটো বেরিয়ে আসার উপক্রম হলো যখন দেখল বিছানার ওপর অর্ধনগ্ন শরীরে পুশ-আপ করছে তার পতিদেব। মুখে তার একটা তাজা গোলাপ। স্বামীরা যেন কথা বলতেও ভুলে গেল। জীবনে এমন ভয়াবহ দৃশ্য দেখার সৌভাগ্য তার এই প্রথম কিনা। তবুও হাতে থাকা প্লেটের উপর দুধের গ্লাস খানিকটা ছলকে উঠতেই তা সামলে নিল স্বামীরা। এদিকে ওকে দেখেই ততক্ষণে পুশ-আপ করা থামিয়ে দিয়েছে আয়ুষ। এরপর ঝরঝরে একটা হাসি দিতেই মুখ থেকে টুক করে গোলাপটা পড়ে গেল তার। স্বামীরার দিকে দুহাত প্রসারিত করে গলা ছেড়ে সে গেয়ে উঠল, আয়ুষ, হাম তুম এক কামড়ে মে বান্ধ और চাবি খোঁজায়ে। স্বামীরা, ছি আয়ুষদা, তুমি কি অশ্লীল? আয়ুষ, আমার হাত থেকে তোকে কেউ রক্ষা করতে পারবে না হে সুন্দরী বালিকা। আজ আমি তোর বস্ত্র হরণ করব, হা 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 হা। বলতে বলতে স্বামীরার দিকে এগোতে শুরু করল আয়ুষ। এরপর হঠাৎ স্বামীরাকে দরজার সামনে থেকে টেনে অতঃপর দরজা বন্ধ করে দিল সে। স্বামীরা একটা শুকনো ঢোক গিলে বলল, স্বামীরা, তুমি এভাবে কেন? আয়ুষ, কিভাবে? স্বামীরা চোখের ইশারায় আয়ুষের নগ্ন বুকের দিকে নির্দেশ দিতেই আয়ুষ হাসতে হাসতে বলল, আয়ুষ, আসলে কি বলতো, সময় অপচয় করে লাভ নেই বুঝলি। আমাকে যেভাবেই হোক আয়ানকে হারাতেই হবে। এমনিতেই অনেকটা সময় নষ্ট হয়ে গেছে। স্বামীরা, ছি আয়ুষদা, কি যে বলো না তুমি। আয়ুষ, ভুলে গেলি, তোকে আশীর্বাদ করেছিলাম শতপুত্রের জননী হবি। সেই দায়িত্বটা যে আমার ঘাড়েই পড়বে তা তো তখন বুঝিনি। কিন্তু এখন তো একদম ফাঁকিবাজি চলবে না। তাড়াতাড়ি আয়, বিড়াল মারতে হবে। স্বামীরা বুঝল আয়ুষকে বুঝিয়ে কোনো লাভ নেই। আজ সে থামবে না। অগত্যা চুপচাপ হাতের প্লেটটা আয়ুষের সামনে তুলে ধরল সে। আয়ুষ বিনা বাক্যব্যয়ে চুপচাপ সেখান থেকে দুধের গ্লাসটা শেষ করে স্বামীরার হাত দুটা ধরতেই লজ্জায় কুঁকড়ে গেল স্বামীরা। আয়ুষ ওর গালে আঙুলের টোকা দিয়ে দুষ্টু হেসে বলল, আয়ুষ, তুই কি লজ্জা পাচ্ছিস? উত্তর দিতে পারল না স্বামীরা। সারা রুমে সাজানো ফুলের গন্ধ আর আয়ুষের এত কাছে দাঁড়িয়ে বুকের ভেতর টিপটিপ করছে তার। অথচ রুমটা তার কত পরিচিত। মানুষটাও তার পরম আরাধ্য পুরুষ। তবে কেন এই ভয়ার্ত উত্তেজনা? হয়তো এই রাতটাই এমন। স্বামীরাকে চুপ থাকতে দেখে আয়ুষ ওর হাত ধরে টেনে বিছানায় বসিয়ে দিল। এরপর পাশের টেবিলের ড্রয়ার থেকে একটা ছোট্ট বক্স বের করে তা থেকে একটা সোনার লোকেট বের করে স্বামীরার গলায় পরিয়ে দিয়ে আর্দ্র স্বরে বলল, আয়ুষ, এটা আমার মায়ের শেষ স্মৃতি। মা তো আমাকে ছেড়ে চলে গেছে। তুই কিন্তু কখনো যাস না মীরা। আবেগে চোখ ভিজে উঠল স্বামীরার। আয়ুষ ওর কাদো কাদো মুখটা দেখে এরপর দুহাতে ওর মুখটা তুলে ধরে কপালে একটা উষ্ণ চুম্বন এঁকে দিতেই জড়সড় হয়ে গেল স্বামীরা। আয়ুষ দাঁত বের করে হাসতে হাসতে ওর কপালে টোকা দিয়ে বলল, আয়ুষ, ছি ছি মীরা। আমার মতো নিরীহ ছেলের সামনে এমন কাঁপাকাপি করে কি প্রমাণ করতে চাস? উত্তরে কেবল ফিক করে হেসে উঠল স্বামীরা।
আয়ুষ নিজেও সে হাসিতে যোগ দিয়ে বিছানা থেকে নেমে ওয়াশরুমের দিকে যেতে যেতে বলল, আয়ুষ, আমি মিনিট 10 পর আসছি, তারপর তুই যাস। মামুনি তোর কাপড় রেখে গেছে। বলতে বলতে ওয়াশরুমে ঢুকে দরজা বন্ধ করে ফেলল আয়ুষ। সামিরা এবার ধীরে ধীরে পুরো রুমের সাজানো ফুলগুলো ছুঁয়ে দেখতে শুরু করলো। এরপর বিছানার ওপর পড়ে থাকা ফুলটা হাতে তুলে নিয়ে লজ্জায় লাল হয়ে উঠল। ধীরে ধীরে অস্থির ভাবটা বেশ কমে এসেছে তার। রুমটাকে কেমন নিজস্ব মনে হচ্ছে। প্রথমে হকচকিয়ে গেলেও এখন পেট ফেটে হাসি আসছে তার। মানুষটা যখন তার দুষ্টু মিষ্টি আয়ুষদা, তখন এমন পাগলাটে কিছু তো থাকবেই। সামিরার এসব ভাবনার মাঝেই বেরিয়ে এলো আয়ুষ। অতঃপর তোয়ালে দিয়ে মাথার চুল মুছতে মুছতে বলল, আয়ুষ, ফ্রেশ হয়ে আয় যা। সামিরা চুপচাপ ওয়াশরুমে চলে গেল। এরপর বেশ খানিকটা সময় পার করে বেরিয়ে এলো। কিন্তু ফিরে এসে আয়ুষকে হেলান দিয়ে বিছানায় শুয়ে থাকতে দেখে বেশ লজ্জা পেল সে। ধীর পায়ে বিছানায় উঠে আয়ুষের থেকে দূরত্ব বজায় রেখে শুতেই ওকে একটানে নিজের কাছে টেনে নিল আয়ুষ। এরপর গাঢ় স্বরে ফিসফিস করে বলল, আয়ুষ, পালাচ্ছিস কেন আমার থেকে? সামিরা, ককি? আয়ুষ, আমার দিকে তাকা মীরা। সামিরা এবার ছলো ছলো চোখে আয়ুষের দিকে তাকাতেই বড্ড দিশেহারা হয়ে উঠল আয়ুষ। অবাক কণ্ঠে সে বলল, আয়ুষ, কি হয়েছে মীরা? আমি কি কিছু ভুল? বাকিটুকু বলার আগেই ওকে সরিয়ে উল্টো দিকে ফিরে ডুকরে কেঁদে উঠল সামিরা। ওর সেই অভিমানী কান্না হয়তো ঠিকই বুঝল তার অর্ধাঙ্গ। সামিরাকে আবারও নিজের দিকে ফেরাতেই আয়ুষের বুকে মুখ গুজে কাঁদতে কাঁদতে সে বলল, সামিরা, কেন? কেন তুমি আমাকে এতটা অপেক্ষা করালে? এত কষ্ট কেন দিলে আমায়? কেন অন্যের দেয়া আংটি আমায় পরতে হলো? কেন এত দেরি করলে তুমি? আয়ুষ ওকে বুকে জড়িয়ে ধরে কম্পিত স্বরে বলল, আয়ুষ, আম সরি মীরা। প্লিজ আমাকে মাফ করে দে, তোকে অনেক কষ্ট দিয়েছি আমি। একটা সুযোগ দে মীরা, তোর সব কষ্ট আমি ভালোবাসার চাদরে ঢেকে দিব। এমন আদুরে স্পর্শ আর প্রেমময় কথায় কান্নার বেগ কমে এলো সামিরার। তবু আয়ুষকে দুহাতে আঁকড়ে ধরে রইল সে। আয়ুষ ওর কানের কাছে মুখ নামিয়ে সম্মোহনী কণ্ঠে বলল, আয়ুষ, আমি তোকে খুব ভালোবাসি রে মীরাবাই। মুহূর্তেই থমকে গেল সামিরার হৃদস্পন্দন। শরীরের প্রতিটি শিরা উপশিরায় শীতল স্রোত বয়ে গেল। মস্তিষ্ক প্রায় ফাঁকা মনে হলো তার। চির আকাঙ্ক্ষিত শব্দটা সামনে আসায় আজ সামিরার সকল বাক্য ফুরিয়ে গেল। মুখ ফুটে কিছু বলতে পারল না সে। কেবল স্বচ্ছ চোখ দুটো থেকে অঝোর ধারায় বয়ে যেতে লাগলো তার অপেক্ষার বহমান আনন্দধারা। বুঝে আসার গলায় সে কোনোরকমে বলল, সামিরা, আমিও তোমায় বড্ড ভালোবাসি। বাকিটুকু বলার আগেই ওর রঞ্জিত ওষ্ঠদয় ডুব দিল আয়ুষ। ধীরে ধীরে সেই চুম্বন আরও গাঢ় হলো। আয়ুষের হাত দুটো বেপরোয়া হয়ে হারিয়ে গেল সামিরার নারী দেহের ভাঁজে। একসময় অক্সিজেনের অভাব দেখা দিলে সামিরার ঠোঁট দুটো ছেড়ে দিল আয়ুষ। সামিরার সারা মুখ রক্তিম আকার ধারণ করেছে। লম্বা চুলগুলো এলোমেলো হয়ে গেছে। শাড়ির আঁচল সরে এসেছে কিনারায়। সে কোনোরকমে হাঁপাতে হাঁপাতে বলল, সামিরা, আয়ুষ তো। আয়ুষ, খবরদার। আমি আমার বাচ্চার মামা ডাক শুনতে চাই না। বলতে বলতে এবার সামিরার ব্লাউজের দিকে হাত বাড়িয়ে দিল আয়ুষ। সামিরা কম্পিত হাতটা বাড়িয়ে রুমের টেবিল ল্যাম্পটা বন্ধ করে দিল। অতঃপর সেই অন্ধকারের মাঝে ধীরে ধীরে একে অপরের মাঝে মিশে যেতে শুরু করলো দুটো মানব মানবী। অপার্থিব পূর্ণতার অনুভূতিতে বিলীন হলো দুটো তৃষ্ণার্ত হৃদয়। সময়ের স্রোতে পুরনো রাতের পর হয়েছে নতুন দিনের সূচনা। রায়চৌধুরী নিবাসের আমন্ত্রিত অতিথিদের কোলাহল এখন প্রায় নেই বললেই চলে। অনেকেই ফিরে গেছে নিজ গন্তব্যে। রায়চৌধুরী বাড়ির ড্রয়িং রুমের এক কোণে গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে নূর। ছলো ছলো চোখে সবার দিকে এক পলক তাকিয়ে হাতের লাগেজটা মেঝেতে নামিয়ে রেখে প্রতিমা দেবীর সামনে এসে দাঁড়ালো সে। তারপর ওনার দুহাত ধরে কান্না আটকে কোনোরকমে বলল, নূর, তোমার অনুরোধটা আমি রাখতে পারলাম না মা। আমাকে তুমি ক্ষমা করো। প্রতিমা দেবী আঁচলে মুখ গুজে কান্না আটকানোর বৃথা চেষ্টা করলেও মুখে কিছুই বলতে পারলেন না। নূর একে একে শর্মিলী দেবী, দেবলীনা দেবী, শৌখিনী দেবী, অন্তরা দেবী, চুমকি সকলের কাছে গিয়ে বিদায় জানিয়ে সারা সামিরার কাছে এলো। সারা অভিমানে মুখটা সরিয়ে নিতে চাইলে নূর দুহাতে তাকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। সামিরা নিজেও নূরকে বুকে আগলে নিল।
এরপর আশেপাশে চোখ বুলিয়ে কাঙ্ক্ষিত মানুষটিকে অনুপস্থিত পেয়ে দিশেহারা হয়ে উঠল নিকাবে আবৃত নূরের চোখ দুটো। স্বামীরা চোখের জল মুছে আলতো হেসে বলল, স্বামীরা দাভাই নিজের রুমে আছে। অন্য সময় হলে হয়তো এমন সময় লজ্জায় চুপসে যেত নূর, তবে এখন কথাটা শুনে একটুও অপ্রস্তুত হলো না। বরং চোখ তুলে তাকালো দোতলার বারান্দার শেষের রুমটায়। অতঃপর সবাইকে অবাক করে দিয়ে সিঁড়ি বেয়ে সীমান্তের রুমের দিকে এগিয়ে গেল সে। বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে এক মুহূর্তের জন্য থমকে গেল নূর। এরপর দক্ষ হাতে পরিচিত লকটা খুলে নির্দ্বিধায় ভেতরে প্রবেশ করল সে। কিন্তু রুমের ভেতরে এসে একেবারে স্তব্ধ হয়ে গেল নূর। বাইরে দিনের ঝলমলে আলো থাকলেও নিকষ কালো আঁধারে ছেয়ে গেছে রুমের ভেতর, সাথে যোগ হয়েছে অতিরিক্ত শীতল তাপমাত্রা। সেই পরিচিত রুমটাকে মুহূর্তেই বড্ড অচেনা মনে হলো নূরের কাছে। এ যেন কোনো মৃত্যুপুরী। কথাটা নূরের মস্তিষ্কে আসতেই এবার তার পিছে খুব নিকটে কেউ অদ্ভুত শীতল স্বরে ফিসফিসিয়ে বলল, সীমান্ত, আপনি ঠিকই ধরেছেন জাহান, জীবিত মানুষেরা দরজার ওপাশে থাকে। ততক্ষণাৎ চমকিত দৃষ্টিতে পেছনে ঘুরতেই একটা ছায়া ঠিক নূরের সামনে এসে দাঁড়ালো। অতঃপর হঠাৎ করেই তার মুখের সামনে জ্বলে উঠল মুঠোবন্দি একটা লাইটার। ছোট্ট সেই আগুন শিখার মাঝে দৃশ্যমান হলো একজোড়া ধূসর চোখের নিথর দৃষ্টি। অতঃপর ফের নিভে গেল নূর। প্রাথমিক ধাক্কাটা সামলে কিছু বলার আগেই আবারও লাইটার জ্বালিয়ে সীমান্ত শান্ত স্বরে বলল, সীমান্ত, কেন এসেছেন? নূর, আমি চলে যাচ্ছি। সীমান্ত, জানি। নূর, আপনার কিছুই বলার নেই। সীমান্ত, আছে তো, আপনার যাত্রা শুভ হোক। ততক্ষণাৎ তীব্র অভিমানে ঠোঁট কামড়ে নিঃশব্দে কেঁদে উঠল নূর। এই স্বাভাবিক উত্তরটা যেন কিছুতেই মেনে নিতে পারছে না সে। অবুঝ প্রেয়সীর অভিমানের ভাষা ঠিকই বুঝল সীমান্ত। তবুও সে এবার ভীষণ কৌতূহলী ভঙ্গিতে বলল, সীমান্ত, ভুল কিছু বলেছি জাহান? নূর, আপনি খুব খারাপ। বলতে বলতে এবার শব্দ করে কেঁদেই ফেলল নূর। এদিকে ওকে অবাক করে দিয়ে উচ্চস্বরে হেসে উঠল সীমান্ত। অন্ধকারের মাঝে সেই হাসিটা বড্ড ভয়ঙ্কর শোনালো। সেই হাসি শুনে বিস্ময়ে কান্না ভুলে গেল নূর। বেশ কিছুক্ষণ পর ধীরে ধীরে হাসি থামিয়ে আবারও সীমান্ত অদ্ভুত স্বরে বলল, সীমান্ত, এই চোখের জল কার জন্য জাহান? নূর, সীমান্ত, কাঁদবেন না জাহান। আপনার অশ্রুতে কারো অন্তর ছিন্ন ভিন্ন হয়ে যায়। সীমান্তের কথায় এবার অবাক হয়ে তাকালো নূর। জ্বলন্ত লাইটারের ক্ষণিক আলোয় লালচে ধূসর চোখ দুটো দেখে বড্ড কষ্ট হলো নূরের। এদিকে ওর চোখমুখের অস্থিরতা দেখে ততক্ষণাৎ আবারও আলো নিভিয়ে ফেলল সীমান্ত। অতঃপর ভাঙা গলায় সীমান্ত বলল, সীমান্ত, একবার শুধু একটাবার কি বলা যায় না জাহান? নূর, না। নূরের উত্তরে নিঃশব্দে একটা বিদ্রূপের হাসি ফুটে উঠল সীমান্তের ঠোঁটের কোণে। নিজেকে বড্ড তুচ্ছ মনে হলো তার। চোখ দুটো জ্বালা করছে কেন? সে এবার নূরের কানের কাছে মুখ নামিয়ে কাতর স্বরে বলল, সীমান্ত, আমায় একটু ঘৃণা করবেন জাহান। নূর, চৌধুরী সাহেব। নূর, আপনার মতো মানুষকে কি ঘৃণা করা যায়? সীমান্ত, ভালো তো বাসা যায় না জাহান। তবু আপনার ওই পাথুরে হৃদয় আমার জন্য একটা কিছু অন্তত থাক। নূর, চুপ করুন প্লিজ, চুপ করুন। আমি আর সহ্য করতে পারছি না। কথাগুলো বলেই দুহাতে মুখ ঢেকে শব্দ করে কেঁদে উঠল নূর। নূরের এই মিনতি ভরা কণ্ঠ শুনে ততক্ষণাৎ নিজেকে নিয়ন্ত্রণ করে নিল সীমান্ত। অতঃপর বেশ কিছুক্ষণ পর চলে যাওয়ার পর ধীরে ধীরে কান্না থামিয়ে নূর বলল, নূর, আলোটা একটু জ্বালান না প্লিজ। নূরের কথায় নিঃশব্দে হেসে উঠল সীমান্ত। এরপর কৌতূহলী স্বরে বলল, সীমান্ত, এইটুকু আধারেই ভয় পাচ্ছেন? তাহলে এই কাঙাল চকরের ক্ষীণ চাঁদের আলোটুকু কেড়ে নিচ্ছেন কেন জাহান? আমার অন্ধকার আকাশকে চাঁদহীন কেন করছেন? আপনি হয়তো জানেন না জাহান, আজ আমার জীবনের শেষ আলোটুকু নিভে যাবে। এত ভয়ঙ্কর কথার উত্তরে বলার মতো কিছু পেল না নূর। কেবল পেছনে ফিরে দাঁড়ালো নূর। তখনই সীমান্তের আঙুলের চাপে পুরো রুমটা আলোকিত হয়ে উঠল। আচমক আলো এসে পড়তেই চোখ দুটো বন্ধ করে ফেলল নূর। অতঃপর ধীরে ধীরে চোখ খুলে সামনের দেয়াল জুড়ে থাকা সীমান্তের হাস্যোজ্জ্বল ছবিটাই চোখ আটকে গেল নূরের। ফুল স্লিভ ব্ল্যাক টি শার্ট পরিহিত 22 বছরের যুবক সীমান্তের এই সম্মোহনী রূপ এত দিনে নূরের অগোচরেই ছিল।
কান্না ভুলে সে কেবল ছবির দিকেই তাকিয়ে রইল। এদিকে নূরের অশ্রুসিক্ত চোখের মুগ্ধতা দেখে সীমান্ত বলল, সীমান্ত, ওই দুচোখের মুগ্ধ দৃষ্টি কেন আমায় দেখে না? কথাটা কানে যেতেই চোখ সরিয়ে নিল নূর। নিজেকে লুকিয়ে ফেলতে ইচ্ছে করছে তার। এদিকে সীমান্ত এক ধাপ এগিয়ে এসে শীতল কণ্ঠে বলল, সীমান্ত, আপনি তো নূরজাহান। তাহলে আমার জাহানের নূর আমাকে ফিরিয়ে দেন না কেন জাহান? নূর, আমি নূরজাহান হতে পারি, কিন্তু আপনাকে দেয়ার মতো নিজস্ব কোনো আলো আমার নেই চৌধুরী সাহেব। রাতের আকাশের চাঁদকে সহজেই পাওয়া যায়, কল্পনায় সাজানো যায়, কিন্তু দিনের উত্তপ্ত সূর্যের পানে চেয়েও চোখ নামিয়ে নিতে হয়। সেই সূর্যের দিকে হাত বাড়ালে তার প্রখরতা কেবল পুড়িয়ে অঙ্গার করে দেয়। সীমান্ত, পতঙ্গ কি কখনো আগুনের ভয় করে জাহান? আমাকে পোড়ানো আপনার কর্ম হতে পারে, কিন্তু বারে বারে সেই প্রজ্বলিত অগ্নিতে ঝাঁপ দিয়ে নিজেকে অঙ্গার করাই আমার নিয়তি। নূর, কেন বুঝতে পারছেন না? আপনার হওয়ার অনুমতি বিধাতা আমাকে দেয়নি। সীমান্ত, আপনার বিধাতা আপনার মতো নিষ্ঠুর না জাহান। সে আমাকে খালি হাতে ফেরাবেন না। নূর, এই নিষিদ্ধ প্রণয় সারা দুনিয়ার কাছে কলঙ্কিত। সীমান্ত, সেই দুনিয়া কে চায়? আমার সর্বত্র স্বয়ং আমার জাহান উপস্থিত। সীমান্তের কথায় এবার একেবারে নিস্তেজ হয়ে গেল নূর। অতিরিক্ত কান্নায় চোখ দুটো ঘোলাটে হয়ে এলো তার। দুপায়ে দাঁড়িয়ে থাকা বড্ড মুশকিল হয়ে গেল নূরের। বেসামাল হয়ে অন্ধকার মেঝেতেই ধপ করে বসে পড়ল সে। অতঃপর সামনে বসা মানুষটির এমন ভঙ্গুর চেহারা দেখে ফের চোখ বিয়ে অশ্রুর ফোয়ারা শুরু হলো তার। তবে মুখে আর কিছু না বলে কেবল ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। সীমান্তের লালচে ধূসর চোখ দুটো ছলছল করছে। হঠাৎ ওর চোখ বিয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে নূরের ওপর পড়ার আগেই হাত পেতে সেটা ধরে ফেলল সীমান্ত। এরপর নিজের তালুতে পড়ে থাকা অশ্রুকণার দিকে তাকিয়ে করুণ হেসে বলল, সীমান্ত, আমার অশ্রুগুলোও কেমন বেহায়া তাই না জাহান? সেও নিজের কলুষিত স্পর্শে আপনাকে কলঙ্কিত করতে চাই। বলতে বলতে হঠাৎ উচ্চ স্বরে হেসে উঠল সীমান্ত। ওর হাসিতে গমগম করে উঠল পুরো রুমের ভেতর, কিন্তু সীমান্তের সেই কষ্টের হাসিটা অসহ্য মনে হলো নূরের কাছে। সে এবারে দিশেহারা হয়ে উঠে দাঁড়ালো। নূর এরপর কোনো কিছু না ভেবেই দরজার কাছে ছুটে গেল। কাপা হাতে দরজার হাতল ছুতেই সীমান্ত পেছনে থেকে সম্মোহনী কণ্ঠে বলে উঠল, সীমান্ত, আপনি কি জানেন? আপনার হৃদয় বড্ড দুর্বল জাহান। আমার শূন্যতায় সে স্তব্ধ হয়ে যাবে। বলতে বলতে এক পা দুপা করে এগিয়ে এসে নূরের মুখোমুখি দাঁড়ালো সীমান্ত। নূর নিজে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। সেই চোখের আড়ালে কত অপ্রকাশিত কথাদের আনাগোনা, কত শত অভিযোগ। এদিকে ধীরে ধীরে নূরের পাশে দরজায় মাথা ঠেকিয়ে চোখ দুটো বন্ধ করে ফেলল সীমান্ত। অতঃপর ভাঙা গলায় বলল, সীমান্ত, চিরতরে যাওয়ার আগে আমার পূর্ণতার শূন্য ঝুলিতে আপনার একটু স্মৃতি রেখে যাবেন জাহান। বুকের ভেতর উথলে ওঠা কান্নাটাকে একটা দীর্ঘশ্বাসে উজাড় করে দিল নূর। অতঃপর নিরুত্তর হয়ে রুম থেকে বেরিয়ে এলো সে। কিন্তু কয়েক কদম গিয়ে আবার পেছনে ফিরে তাকালো। এরপর হঠাৎ আবার ফিরে গেল সীমান্তের দরজায়। অতঃপর সীমান্তের দিকে অশ্রুদীপ্ত চোখে তাকিয়ে বলল, নূর, আমি ফিরে যাওয়ার আগে একবার ভাইজানের কাছে যেতে চাই। নিয়ে যাবেন আমাকে? সীমান্ত নূরের দিকে এক পলক তাকিয়ে ধীরে ধীরে মাথা ঝুঁকিয়ে সম্মতি জানিয়ে চুপ করে রইল। নূর ওর শুষ্ক মুখের দিকে তাকিয়ে দ্বিধান্বিত কণ্ঠে বলল, নূর, আর আমি? নূরের অপ্রস্তুত ভাব দেখে কৌতূহলী চোখে তাকালো সীমান্ত। অতঃপর নূর যা বলল তা শুনে মুহূর্তেই তার মনের সকল আধার দূর হয়ে ঝলমলে রোদের আভা ছড়িয়ে পড়ল। অযাচিত প্রাপ্তির নির্মল হাসি ফুটে উঠল সীমান্তের ঠোঁটের কোণে। নূর সীমান্তকে একসাথে নেমে আসতে দেখেই বেশ চমকিত দৃষ্টিতে তাকিয়ে রইল সকলে। সীমান্তের ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসিটা বিস্মিত করেছে তাদের। বিশেষ করে ননিবালা দেবীর মুখটা একেবারে হা হয়ে গেল। সিঁড়ি বেয়ে নেমে এসে সীমান্ত আয়ুষের উদ্দেশ্যে বলল, সীমান্ত, ফ্লাইটের টিকিট কনফার্ম করেছিস? আয়ুষ, হ্যাঁ। হ্যাঁ। সীমান্ত, গুড জব। আয়ুষ, কিন্তু তুই যে চার্টে। বাকিটা বলার আগেই পুরো বিষয়টা বুঝতে পেরে চুপ হয়ে গেল আয়ুষ। এজন্যই তবে 4টা টিকিট বুক করতে বলা। নিজের দূরদর্শী বন্ধুটির সূক্ষ্ম পরিকল্পনায় মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে ঠোঁট কামড়ে হেসে উঠল আয়ুষ। দুজনের নীরব মধ্যস্থতা বুঝে নিঃশব্দে হেসে উঠল স্বামীরা।
সমরেশ বাবু অবাক চাহনিতে তাকিয়ে বললেন, সমরেশ বাবু, কি সব বলছিস তোরা? কোথায় যাবি? নূরের না দেশে ফেরার কথা। ওনার কথার প্রতি উত্তরে কেবল নূরের দিকে তাকাতেই ঠোঁটের কোণের হাসিটা আরেকটু প্রসারিত হলো সীমান্তের। তবে সকলের কাছে ভালো লাগলেও বিষয়টা মোটেও ভালোভাবে নিতে পারলেন না ননিবালা দেবী। নূরের উপস্থিতি বড্ড অসহ্য ঠেকল ওনার কাছে। বিতৃষ্ণা ভরা দৃষ্টিতে মুখ ঘুরিয়ে নিয়ে তিনি বললেন, ননিবালা দেবী, আমার বাড়িতে আর ওই মাইয়ার চেহারা আমি দেখবার চাই না। এই যাওয়াই যেন হের শেষ যাওন হয়। এমন বিষ বাক্যে ভরা কটূক্তি শুনে মুহূর্তেই চোখ দুটো বন্ধ হয়ে গেল সীমান্তের। ক্রোধের আতিশয্যে শুভ্র মুখটা লালচে হয়ে উঠেছে। যেন শরীরের প্রতিটি শিরা উপশিরা দপদপ করে জ্বলছে। দুহাত মুষ্টিবদ্ধ করে একটা ছোট্ট শ্বাস ফেলে হাসি মুখে ননিবালা দেবীর সামনে দাঁড়িয়ে বলল, সীমান্ত, বেশ, আমি তোমাকে প্রমিস করছি তোমার জীবদ্দশায় উনি এই বাড়িতে আর কখনো আসবেন না। কিন্তু যেই বাড়ি আমার জাহানের জন্য নিষিদ্ধ সেখানে আমি থাকি কি করে বলো? উহু, সেটা কখনো সম্ভব নয়। এবারে বেশ ভীতু দৃষ্টিতে সীমান্তের দিকে তাকালেন ননিবালা দেবী। তবে ওনার দৃষ্টি উপেক্ষা করে সদর দরজার দিকে এগিয়ে গেল সীমান্ত। এরপর পেছনে ফিরে তাকাতেই ওর পাশে এসে দাঁড়ালো নূর। অতঃপর একসাথে বাইরে পা বাড়িয়ে রায়চৌধুরী নিবাসের চৌকাঠ পেরিয়ে গেল দুজন। গাড়ি চলছে এয়ারপোর্টের উদ্দেশ্যে। এফএম রেডিওর সাথে পাল্লা দিয়ে অনবরত বকবক করে চলেছে আয়ুষ। বরাবরের মতোই ওর সেই কথার রেলগাড়ির উৎসুক যাত্রী স্বামীরা। এদিকে পেছনের সিটে স্বামীরার পাশে বসে চোরা দৃষ্টিতে মাঝে মাঝেই লুকিং গ্লাস দিয়ে সীমান্তের দিকে তাকাচ্ছে নূর। আজ হঠাৎ কেমন যেন অদ্ভুত ভালো লাগা পেয়ে বসেছে তাকে। অথচ সামনের মানুষটা কেমন রোবটের মতো বসে আছে। কিঞ্চিত অভিমানে মুখ ভেঙচি কেটে বাইরে খোলা জানালার দিকে তাকালো নূর। অতঃপর আবারও সামনের আয়নাতে চোখ বুলিয়ে নিল সে। তবে এবার সে একা নয়, দুষ্টুমি ভরা একজোড়া ধূসর চোখের সাথে দৃষ্টি মিলন ঘটল তার। মুহূর্তেই লজ্জায় মুখ নামিয়ে ফেলল নূর। সারা রাস্তা আর একবারও সেদিকে তাকাতে পারল না সে। তবে এতেও থেমে নেই একজোড়া পিপাসার্ত দৃষ্টির তৃষ্ণা নিবারণ। ঘড়িতে সময় বিকাল 5:20 দিল্লির এয়ারপোর্ট থেকে বেরিয়ে হাইওয়ে অবধি আসতেই জ্যামের জন্য থেমে গেল ড্রাইভার। বিরক্ত ভঙ্গিতে জানালা দিয়ে বাইরে তাকালো আয়ুষ। ঠিক তখনই আচমকা জানালার ওপাশে ভেসে উঠল এক বীভৎস পুরুষালী চেহারা। সারা মুখের চামড়া অস্বাভাবিক ঝুলে গেছে। মাথা, গলায় উঁচু নিচু ফোলা, নগ্ন কাঁধের একটা অংশ জুড়ে দুয়েকটা মাছি উড়ে পড়ছে। অর্ধনগ্ন শরীরের অনেকটা জুড়ে পচন ধরেছে। এমন ভয়ঙ্কর চেহারা দেখে আঁতকে উঠল আয়ুষ। অজান্তেই মৃদু স্বরে চিৎকার করে স্বামীরার দিকে সরে এলো সে। ওর চিৎকারে অবাক হয়ে পাশে তাকাতেই ভয়ার্ত আওয়াজ বেরিয়ে এলো স্বামীরার মুখ থেকে। নূর নিজেও কৌতূহলী দৃষ্টিতে পেছনে থেকে সেদিকে উকি দিলে ততক্ষণাৎ পাশ থেকে ওর চোখ দুটো এক হাতে চেপে ধরল সীমান্ত। তবে খোলা জানালা বেয়ে আসা উৎকট গন্ধেই চুপসে গেল নূর। কিন্তু এমন অপ্রত্যাশিত ঘটনায় সবাই চমকে গেলেও এতটুকু অপ্রস্তুত হলো না সীমান্ত। বরং গাড়ির জানালা দিয়ে 4টে 500 টাকার নোট লোকটির থালায় ফেলে ড্রাইভারকে এগোনোর আদেশ দিল সে। অতঃপর চলন্ত গাড়ি থেকে মুখ বাড়িয়ে পেছনে ফিরে নিজের চিরায়ত বাঁকা হাসি দিল সীমান্ত। এতেই যেন চমকে উঠলেন সেই ভিক্ষুক ওরফে জগজিৎ দেশাই। হাত থেকে ভিক্ষার থালাটা ফেলে গাড়ির পেছনে ছুটতে চাইলেন তিনি। তবে ফুটবল দুপায়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে তেমন এগোতে পারলেন না তিনি। এমনকি গলা ছেড়ে চিৎকার করতে চাইলেও কণ্ঠনালী থেকে অস্পষ্ট আওয়াজ ব্যতীত আর কিছুই শোনা গেল না। হয়তো আজকের এই পরিণতি তার নিজেরই অর্জিত। হয়তো তিনি ভুলেই গিয়েছিলেন যে ন্যায় অন্যায়ের খেলায় বিবেক বিসর্জন দিতে নেই। কারণ প্রকৃতি কখনো কাউকে কর্মফল দিতে কার্পণ্য করে না। ঘড়িতে সময় সকাল 09:23। সকালের উষ্ণ রোদটুকু ধীরে ধীরে উত্তপ্ত হতে শুরু করেছে। সাথে রেশমের মতো ঝিরিঝিরি স্নিগ্ধ বাতাস। তবে বন্ধ দুচোখে সামনের কিছুই দেখতে পাচ্ছে না নূর। কেবল পরিচিত পুরুষটির মৃদু সুবাস আর শক্তপোক্ত দুটো হাতের মুঠোয় তিরতির করে কাঁপছে সে। এদিকে আশেপাশের জনশূন্য পরিবেশ দেখে প্রসন্ন হেসে নূরের কানের কাছে মুখ নামিয়ে আনল সীমান্ত। অতঃপর তার চোখ থেকে হাত দুটো সরিয়ে নিতে নিতে শীতল কণ্ঠে বলল,
সীমান্ত, জাহান নিজ চোখে দেখে নিন এক অনন্ত প্রেমের সমাধি, তবে সাবধান মিসেস মুমতাজ যেন আপনার ওপর নারাজ না হন। চোখ দুটো বন্ধ রেখেই কম্পিত কণ্ঠে নূর বলল। নূর, কেন? সীমান্ত, আজ যে তার মহলে স্বয়ং চাঁদের আগমন ঘটেছে। সীমান্তের কথায় এবার অবাক হয়ে ওর দিকে ফিরে তাকালো নূর। সীমান্তের বাঁকা হাসি দেখে লজ্জায় হাসতে হাসতে সামনের দিকে ছুটে গেল নূর। ওর সেই রিনরিনে হাসির ঝংকার যেন ছড়িয়ে পড়ল পুরো তাজমহল জুড়ে, একঝাঁক পায়রার এলোমেলো হয়ে উড়ে চলেছে নূরের চারপাশে। সেই অপরূপ সৌন্দর্যকে দুচোখ ভরে দেখে চলেছে সীমান্ত, যা এক ব্যাকুল প্রেমিকের অন্তর জুড়ে বইয়ে চলেছে প্রশান্তির স্নিগ্ধ পরশ। নূরের পিছে পিছে এবার কিছুটা এগিয়ে গেল সীমান্ত, ওর দিকে তাকিয়ে পায়ের গতি বাড়িয়ে দিল নূর। সেই সাথে চারিদিকে ছড়িয়ে পড়ছে তাদের খুনসুটিময় হাস্যধ্বনি। ঘড়িতে সময় বেলা 12টা বেজে 09 মাথার উপর পড়ন্ত সূর্যের উত্তাপটুকু ফিকে করে দিচ্ছে ফিরফিরে শীতল বাতাস। সেই বাতাসে উড়ন্ত নিকাবের প্রান্তভাগ আঁকড়ে ধরল নূর। অতঃপর চোরা দৃষ্টিতে পাশের মানুষটিকে একবার দেখে নিয়ে চোখ রাখল অদূরে অবস্থিত যমুনার দিকে। শুষ্ক যমুনার চারণভূমিতে একটু দুগ্ধ পানের আশায় মায়ের পায়ে পায়ে এলোমেলোভাবে ঘুরছে এক মেষ শাবক। বেখেয়ালি দৃষ্টিতে সেদিকে তাকিয়ে থাকতে থাকতে পাশ থেকে একটা শান্ত স্বর ভেসে এলো নূরের উদ্দেশ্যে। সীমান্ত, জাহান। নূর, হুম। সীমান্ত, কি হয়েছে জাহান? আপনার কথা মতো আমি তো আপনাকে এখানে নিয়ে এসেছি। তাহলে? নূর ধীরে ধীরে চোখ ঘুরিয়ে সীমান্তের দিকে তাকালো। মনে পড়ে গেল, আর আমি একবার তাজমহল দেখতে চাই। নিয়ে যাবেন আমাকে? সীমান্তকে বলা তার আবদার। একটিবার সচক্ষে প্রেমের সমাধি দেখার সেই গোপন ইচ্ছের কথা। সে এবার স্মিত হেসে বলল। নূর, কই? না, আপনাকে অনেক ধন্যবাদ চৌধুরী সাহেব, আমি খুব খুশি হয়েছি, বিশ্বাস করুন। সীমান্ত, তবে আমার চাঁদের মাঝে এই অমাবস্যার ছায়া কেন? সে কি খুশি নয়? কিন্তু আমি যদি ভুল না করি তাহলে আপনি এজন্যই দিল্লিতে এসেছিলেন। মুহূর্তের জন্য চমকিত হলো নূরের দৃষ্টি। অতঃপর সীমান্তের দিকে এক পলক তাকিয়ে আবারও সামনে ফিরে একটা গভীর শ্বাস ছাড়ল নূর। এরপর নীরস কণ্ঠে বলল। নূর, ছোটবেলায় দাদিজানের কাছে এক বেগমের প্রতি তার সম্রাটের গভীর ভালোবাসার গল্প শুনেছি। শত ঘাত প্রতিঘাত, যুদ্ধ, লড়াই, বিশ্বাসঘাতকতা, ভালোবাসা আর অসহায়ত্বের সেসব রোমাঞ্চকর বর্ণনা শুনে আমার ছোট্ট হৃদয়ে আলোড়ন সৃষ্টি হতো। জানতে ইচ্ছে হতো কি সেই মহামূল্যবান অনুভূতি কেমন হয় তার উপলব্ধি। আমি কেবল সচক্ষে একবার সেই আকাঙ্ক্ষায় নিজের সবচেয়ে কাছের মানুষটিকে পুঁজি করে এই বিদেশ বিভুঁইয়ে এসেছিলাম। কিন্তু আমার ভাইজান। বলতে বলতে কান্নায় কণ্ঠ রুদ্ধ হয়ে এলো নূরের। সীমান্ত ওর টলটলে দৃষ্টিতে এক পলক তাকিয়ে গোপনে একটা দীর্ঘশ্বাস ফেলল। ঠিক এমন সময় পকেটের ভেতরে তার ফোনটা বেজে উঠল। কিন্তু সেটাকে পাত্তা না দিয়ে বরং নূরের প্রতি মনোযোগী হলো সে। এরপর পরিস্থিতি স্বাভাবিক করতে কৌতুকের ছলে বলল। সীমান্ত, আমি কিন্তু ভেবেছিলাম আপনি আমাকে অন্য কিছু বলবেন। নূর জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই সীমান্ত ঠোঁট চেপে হাসি আটকে বলল। সীমান্ত, আমি তো ভেবেছিলাম আপনি বলবেন যে আপনি আমাকে। সীমান্তের অসমাপ্ত কথাটা শুনেই একরাশ লজ্জায় চুপসে গেল নূর। নিকাবের আড়ালে লুকায়িত সেই রক্তিম মুখটা ঠিকই উপলব্ধি করতে পারল সীমান্ত। নূর তড়িঘড়ি করে স্থান ত্যাগ করতে গেলেই সীমান্ত খানিকটা জোরে বলল। সীমান্ত, আমার ওপর হঠাৎ এত দয়া কেন ম্যাম? ভালো টালো বেশে ফেলেননি তো? এবেলায় বলে দিন পরে যদি আমি না থাকি। নূর চোখ কুঁচকে সীমান্তের দিকে তাকাতেই সে শব্দ করে হেসে উঠল। নূর মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে দুচোখ ভরে দেখতে লাগল সেই মণিমুগ্ধকর হাসি। কি ভীষণ সুখময় এই হাস্যধ্বনি! এই হাসিতে বিলীন হয়ে নির্দ্বিধায় খুন হওয়া যায়। সেই হাসিতে অজান্তেই নূরের চোখ দুটো ভিজে উঠল। সমাধিক্ষেত্রের পুরনো লোহার গ্রিল আঁকড়ে ওপারের শত শত কবরের মাঝে একটা নির্দিষ্ট কবরের দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে নূর। কয়েক মাসের ব্যবধানে সবুজ ঘাসে ভরে উঠেছে এহসানের কবরখানি। দূর থেকে সেদিকে তাকিয়ে থাকতে থাকতে গ্রিলের সাথেই মাথা ঠেকিয়ে চোখ দুটো বন্ধ করে ফেলল নূর। বন্ধ চোখের পাতা বেয়ে কয়েক ফোঁটা উষ্ণ অশ্রুকণা টপটপ করে গড়িয়ে পড়তেই ওর দিক থেকে দৃষ্টি সরিয়ে নিল সীমান্ত। উত্তেজনায় দুহাত মুষ্টিবদ্ধ করে দাঁতে দাঁত চেপে নিজেকে নিয়ন্ত্রণ করল সে।
এই মেয়েটার অশ্রু তাকে এতটা অসহায় করে তোলে কেন? কেন সে এই কয়েক ফোঁটা অশ্রুবিন্দুর কাছে বারংবার পরাজিত হয়? প্রশ্নের চেয়েও উত্তরটা অবশ্য তার বেশি পরিচিত। মন যে বাধা পড়েছে তার ওই অশ্রুসিক্ত নয়নে নূরকে নিঃশব্দে কাঁদতে দেখে ওর মাথাটা নিজের বুকে টেনে নিল স্বামীরা। অতঃপর নীরবে মাথায় হাত বুলিয়ে দিতে লাগল। নূর তবুও একদৃষ্টিতে এহসানের কবরের দিকে তাকিয়ে ক্ষীণ স্বরে বলল, নূর, একা থাকতে আপনার খুব কষ্ট হচ্ছে তাই না ভাইজান? কিন্তু আপনি একদম চিন্তা করবেন না। আমি আবার আসবো ভাইজান। আপনার বাচ্চা খুব তাড়াতাড়ি আপনার কাছে আসবে। নূরের আবেগী কথাগুলো তার অজান্তেই একজনের বুকে গিয়ে বিধল। ততক্ষণাৎ স্বামীরার দিকে তাকিয়ে কিছু ইশারা করতেই নূরকে আরেকটু চেপে ধরে অস্থির গলায় বলল, স্বামীরা, শশশ এভাবে কাঁদতে নেই নূর। ভাইজান কষ্ট পাবেন তো। চল আমরা গাড়িতে গিয়ে বসি। আয়। বলতে বলতে নূরকে নিয়ে গাড়ির দিকে এগিয়ে গেল স্বামীরা। ওদের যাওয়ার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে সীমান্তের কাঁধে মৃদু ধাক্কা দিল আয়ুষ। তারপর ভ্রু কুঁচকে বলল, আয়ুষ, তোর আবার কি হলো? ফিরতে হবে তো নাকি? বিকেলে নূরের ফ্লাইট, এয়ারপোর্টে যেতে হবে, চল। কথাটা শুনেই লোহার গ্রিলের ওপর সীমান্তের হাতটা চেপে বসল। সে বেশ কিছুক্ষণ নিরুত্তর হয়ে ওপাশে তাকিয়ে রইল। অতঃপর নিস্তেজ কণ্ঠে বলল, সীমান্ত, বরাবরের মতো সে কেন আসে না রে আয়ুষ? আয়ুষ, স্যামি। আয়ুষ চমকে উঠে সীমান্তের কাঁধ চেপে নিজের দিকে ফেরাতেই ওর রক্তিম আর্দ্র চোখ দুটো দেখে বুকটা মোচড় দিয়ে উঠল আয়ুষের। শেষ কবে তার প্রাণপ্রিয় বন্ধুর পাথুরে চোখ দুটোয় অশ্রু দেখেছে সে? না, মনে পড়ছে না তার। তবে নিজের কঠোর ব্যক্তিত্বের বাল্যবন্ধুর চোখে অশ্রু সহ্য হল না চঞ্চল আয়ুষের। সীমান্তকে ততক্ষণাৎ দুহাতে ঝাঁপটে ধরল সে। সীমান্ত নিজেও আয়ুষের কাঁধে ঝুঁকে বিদ্রূপের হাসি হেসে বলল, সীমান্ত, তোর অভিশাপ সত্যি সত্যি লেগে গেছে আয়ুষ। বউ তো পেলাম, কিন্তু দেখ আমাকে বোধহয় ভার্জিনই মরতে হবে। বৈদ্যুতিক পাখা, দেয়াল ঘড়ির টিকটিক শব্দ, ফাইলের পাতার পর পাতা ওল্টানো আর কলম চালনার মৃদু খসখসে শব্দ ছাড়া রুমটা একেবারে নীরব হয়ে আছে। ঘড়ির কাঁটা ঠিক 6টার ঘর স্পর্শ করতেই লিখতে থাকা বাম হাতটা থেমে গেল। সীমান্তের কলমটা ফেলে ফাইলটা দুহাতে ঠেলে চেয়ারে শরীরটা এলিয়ে দিল সে। শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষের মাঝেও দুফোঁটা শ্বেদবিন্দু তার কপাল বেয়ে ঘাড়ে গড়িয়ে পড়ল। গভীর শূন্যতায় বুকের বাম পাশটা মোচড় দিয়ে উঠল সীমান্তের। নেই তার জাহান, এতক্ষণে হয়তো সে পাড়ি জমিয়েছে অনেক দূরে। আর কোনোদিন হয়তো দেখা যাবে এই দুচোখ ভরে তাকে দেখা যাবে না। তার সব স্বপ্ন আকাঙ্ক্ষা বিসর্জন দিয়ে চিরতরে চলে গেছে সে। বন্ধ চোখের কোণ বেয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল সীমান্তের কপালে হাত রেখে অস্পষ্ট স্বরে সে বলল, কেন জাহান? কেন আমার থেকে পালানোর এত আয়োজন আপনার? আমার যে আপনাকে আরো অনেক ভালোবাসা বাকি। চলে আসুন না প্লিজ প্লিজ জাহান। সীমান্তের কথাটা শেষ হতেই ফোনের যান্ত্রিক শব্দে ধ্যান ভাঙল তার। বিরক্ত ভঙ্গিতে ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে ভেসে আসা কিছু অপ্রীতিকর কথায় মুখটা রক্তশূন্য হয়ে গেল তার। কখন চেয়ার ছেড়ে উঠে পড়েছে খেয়াল নেই, তবে এবার ডেস্কের উপর সজোরে থাবা বসিয়ে চিৎকার করে উঠল সে। ছোটখাটো এক স্টলের সামনে খদ্দেরের আশায় নীরস ভঙ্গিতে বসে এদিক ওদিক তাকিয়ে চলেছেন এক প্রৌঢ়া। বাজারের গিজগিজে ভিড় আর ভ্যাপসা গরমে অতিষ্ঠ বৃদ্ধার চোখে মুখে তীব্র বিরক্তির চাহনি দেখে সেদিকে এগিয়ে গেল এক রমণী। থরে থরে সাজানো বাহারি রঙিন কাচের চুড়ির ওপর সযত্নে হাত বুলাতে বুলাতে একজোড়া পলার ওপর চোখ আটকে গেল তার। সেটা হাতে তুলে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে শুরু করল সে। শেষ বিকেলের পড়ন্ত রোদটুকু ঠিক তার শুভ্র মুখে এসে পড়েছে। গরমে খানিকটা লালচে হয়ে উঠেছে সুগঠিত মুখখানি, তবে এতেই যেন সৌন্দর্য কয়েকগুণ বেড়ে গেছে তার। সেই স্নিগ্ধ রমণীর দিকে তাকিয়ে বিরক্তি সরে হাসি ফুটে উঠল বৃদ্ধার মুখে। হাসি মুখে তিনি বললেন, বৃদ্ধা, লে লো বেটি, এ তুমহারে হাত মে বহুত যাচেগা। বৃদ্ধার কথায় হাসি ফুটে উঠল রমণীর ঠোঁটের কোণে। সেই সাথে হেসে উঠল তার টানা টানা ধূসর চোখজোড়া দন্ত দ্বারা নিচের ঠোঁট কামড়ে কিছুক্ষণ চুপ থেকে সে কিনেই ফেলল পলাজোড়া। অতঃপর দোকান থেকে বেরিয়ে আসতে গেলেই প্রৌঢ়া দোকানি ফের বলে উঠলেন, বৃদ্ধা, আরে বেটি, সিন্দুর নেহি লোগি কেয়া। বলতে বলতে ডানদিকের তাক থেকে একটা সিঁদুর কৌটা বের করে মেয়েটির দিকে এগিয়ে দিলেন।
তবে নিজের হাতের তালুতে থাকা সিঁদুর কৌটার দিকে দ্বিধান্বিত দৃষ্টিতে তাকিয়ে কিছু ভাবতেই একটা পুরুষ কণ্ঠস্বর ভেসে এলো। সুমু, জলদি এসো, ইউ আর গেটিং লেট। ডান কানে ফোনটা চেপে ধরে স্ত্রীর উদ্দেশ্যে কথাটা বলল ফারদিন। অতঃপর ওপাশে থাকা ব্যক্তিটির উদ্দেশ্য উৎফুল্ল গলায় বলল, ফারদিন, হ্যালো অফিসার। এতক্ষণে নিউজটা পেয়েছেন নিশ্চয়ই। সেই কি, খবর টবর দেখেননি নাকি? আপনার কথা মতো আমি গোপী সাহেবের লাশটা ওনার ফ্যামিলির কাছে হ্যান্ডওভার করেছি। বেচারা আপনার ভয় আগেই হার্ট অ্যাটাক করেছেন। নানা বাকি দুটো মর্গে আর সিদ্দিকির বিরুদ্ধে সব এভিডেন্স কাশ্মীর হাই কমিশনে সাবমিট করেছি। এতক্ষণে হয়তো ওকে। বাকিটা বলার আগেই ভিড়ের মধ্যে কারো সাথে প্রচণ্ড ধাক্কা লেগে ফারদিনের ফোনটা হাত থেকে পড়ে গেল। অতঃপর সে বিরক্তির চাহনিতে সামনে তাকাতেই একেবারে স্তব্ধ হয়ে গেল। একজোড়া নিশ্চল পাথুরে চোখের শীতল দৃষ্টি ঠিক তার দিকেই নিবদ্ধ। তার শুভ্র বদনে লেপ্টে আছে ছোট ছোট দাড়ি, উন্নত নাসিকা আর সুউচ্চ গ্রীবা, দীর্ঘকায় সুগঠিত শরীর, ঠিক তারই সমবয়সী এক অতীব সুদর্শন পুরুষ। আপাদমস্তক কালো পোশাকে আবৃত পুরুষটিকে প্রথমবারের মতো দেখেও চিনতে এতটুকু ভুল হলো না ফারদিনের। এ যে আর কেউ নয়, স্বয়ং মেহতাজ সিদ্দিকী তার সামনে দাঁড়িয়ে। ফারদিন উত্তেজিত কণ্ঠে কিছু বলার আগেই ওর কাছে সরে এসে হিমশীতল কণ্ঠে বলল, মেহতাজ, স্বাগত নেহি কারোগে হামারা। এমন হাড়হিম করা আওয়াজ শুনে মুহূর্তেই ফারদিনের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। কিন্তু সামনের পুরুষটি অবিচল ভঙ্গিতেই হঠাৎ তাকে ঝাপটে ধরে কানে কানে বলল, মেহতাজ, আপনে হামে এক তওফা দিয়া হে তো এক তওফা হামারে তারফ সে ভি লিজিয়ে জনাব। ফারদিন চমকিত দৃষ্টিতে তাকাতেই একটা বুলেট ঠিক তার হৃৎপিণ্ড ভেদ করে ফেলল। অতঃপর আরও একটা এবং শেষে আরও একটা, পরপর তিনটে বুলেটের আঘাতে পায়ের তলার মাটি কেঁপে উঠল তার। মুখ থুবড়ে মাটিতে পড়ে গেল ফারদিন। দূর থেকে এই দৃশ্য দেখে হাত থেকে সিঁদুর কোঁটটা পড়ে গেল সেই রমণীর। নিজের স্বামীর এই পরিণতি দেখে উদ্ভ্রান্তের মতো ছুটে গেল সে। তবে 9 মাসের ভারী পেটে কয়েক কদম যেতেই মুখ থুবড়ে মাটিতে পড়ে গেল সে। গগনবিদারী চিৎকার দিয়ে স্বামীর প্রাণ ভিক্ষার আকুতি জানালো মেয়েটি। এমন করুণ দৃশ্যটা বড্ড উপভোগ করল পাষণ্ড পুরুষটি। অতঃপর মেয়েটির দিকে তাকিয়ে ঠোঁট উল্টে মোলায়েম স্বরে বলল, মেহতাজ, অহ বং বিউটি শ আর টু মাছ হট। ফারদিনের তাজা রক্তে ভিজে উঠেছে তার পায়ের তলা। চুইয়ে আসা সেই রক্তস্রোত নিজের দামি জুতোয় ঠেকতেই বিরক্ত ভঙ্গিতে পা সরিয়ে ফেলল মেহতাজ। মেয়েটি তখনও দুহাত জোর করে প্রিয় মানুষটিকে বাঁচানোর জন্য আকুতি জানাচ্ছে। ওর কান্নারত অসহায় কাতরতা আর ফারদিনের নিভু নিভু চাহনি দেখে ভীষণ রাগ হলো মেহতাজের। আচমকা জ্বলন্ত ক্রোধের দৃষ্টিতে তাকিয়ে নিজের ডান পা দিয়ে ফারদিনের শ্বাসনালী চেপে ধরল সে। ততক্ষণাৎ মুখ থেকে রক্ত ছলকে বেরিয়ে এলো ফারদিনের। শেষবারের মতো কিছুটা কম্পনের পর একেবারে নিথর হয়ে গেল সে। মেহতাজ তবুও পায়ের চাপ দৃঢ় করে কিছু ইশারা করতেই দুজন এগিয়ে গেল সেই রমণীর দিকে। অতঃপর সে পায়ের তলায় পিষ্ট করতে করতে নির্মল হাসি হেসে ফারদিনের উদ্দেশ্যে ফিসফিস করে বলল, মেহতাজ, রেস্ট ইন পিস মাই ফ্রেন্ড। ওর মুখের কথাটুকু শেষ হতেই বিকট শব্দে পরপর দূরের দৃশ্যমান দুটো বিল্ডিং ধসে পড়ল। মানুষের কোলাহল ছোটাছুটি ততক্ষণে তুঙ্গে, কিন্তু সেদিকে না তাকিয়ে পেছনে ঘুরে নিজের চপারের দিকে এগিয়ে গেল সে। অতঃপর কানে আঙুল চেপে বিরক্ত ভঙ্গিতে নিজের সহকারীদের উদ্দেশ্যে ছেড়ে গেল আরও কিছু নির্দেশনা। হাইওয়ের ওপর মিডিয়াম স্পিডে ছুটে চলেছে সীমান্তের অফিসিয়াল গাড়িটি। গন্তব্য দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দর। স্টিয়ারিংয়ের ওপর দুহাত রেখে চুপচাপ ড্রাইভ করে চলেছে আয়ুষ। কিন্তু মাঝে মাঝেই পেছনে থেকে হেঁচকি আর নাক টেনে ফ্যাচফেচে কান্নার শব্দে বেশ অস্বস্তি হচ্ছে তার। আলগোছে সামনের লুকিং গ্লাসে পেছনের ক্রন্দনরত রমণীর দিকে একবার তাকিয়ে পাশে সামিরার দিকে তাকালো সে। সামিরা নিজেও ভেজা চোখে নূরের দিকে এক টুকরো টিস্যু পেপার এগিয়ে দিয়ে আনমনে সামনের লুকিং গ্লাস দিয়ে আয়ুষের দিকে তাকালো। তার দুচোখেও নেমে এসেছে অসহায়ত্ব। অতঃপর ছোট্ট একটা শ্বাস ফেলে পরিবেশটা হালকা করতে রেডিওটা অন করে আবারও ড্রাইভিংয়ে মনোযোগ দিল আয়ুষ। বারংবার মুছে ফেলার পরেও পুনরায় নূরের দুচোখ অশ্রুতে টইটম্বুর হয়ে উঠছে। বুক ভরে নিঃশ্বাস টেনে গাড়ির জানালা থেকে চোখ সরিয়ে নিজের কোলের দিকে তাকালো সে।
দুহাতের মুঠিতে ধরা বর্ষর চিরকুটটা ষষ্ঠবারের মতো মেলে ধরল নূর। সেখানে পরিচিত হস্তাক্ষরে সুস্পষ্ট করে লেখা আছে, আমার প্রিয় জাহান, শেষবেলায় থাকতে পারলাম না বলে আমি ক্ষমাপ্রার্থী। এই অধমের গুস্তাকি মাফ করবেন। বড্ড ভয় হচ্ছিল যে যদি আপনাকে আটকে ফেলি, যদি বলে দিয়ে যাবেন না জাহান, আপনাকে ছাড়া বাঁচা যে মৃত্যুর চেয়েও বেশি যন্ত্রণাদায়ক। কিন্তু না, আমার জীবনের সবচেয়ে সুখময় পাপটা আমি করতে পারলাম না। তবে আমি বলতে চাই, হয়তো কোনো এক জনমের কোনো এক অন্তিম প্রহরে আমি আপনাকে আমার না বলা কথাগুলো বলতে চাই, সেদিন আমায় অনুমতি দেবেন তো জাহান। ইতি আপনার চৌধুরী সাহেব। রঙিন কাগজটা বুকে চেপে নীরবে কাঁদতে শুরু করল নূর। তখনই বেতারের টুকরো টুকরো শব্দগুলো শুনে ধ্যান ভাঙল তার। ব্রেকিং নিউজ, দিল্লির মার্কেটে ভয়ানক আতঙ্কবাদী হামলায় একই সাথে দুটো বহুতল ভবনে বিস্ফোরণ এবং ভয়াবহ অগ্নিসংযোগের ফলে এযাবৎ প্রায় 8,000 দোকানপাট পুড়ে গেছে। অতিরিক্ত জনবসতিপূর্ণ এলাকার কারণে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। ইতিমধ্যে প্রায় 1.5 শতাধিক নিহত ও কয়েক হাজার আহত হয়েছেন। প্রায় 20টি স্টেশনের দমকল বাহিনীর কর্মী এবং স্বেচ্ছাসেবকরা প্রাণপণ লড়াই করে যাচ্ছেন। কিন্তু অতিরিক্ত ধোঁয়া ও আগুনের ভয়াবহতার কারণে বেশ কিছু উদ্ধারকর্মী আটকা পড়ে বিপর্যস্ত, যাদের অধিকাংশই অগ্নিদগ্ধ হয়। আরও কিছু শোনার আগেই দুহাতে কান চেপে ধরে চিৎকার করে উঠল নূর। আয়ুষ নিজেও গাড়ি থামিয়ে আতঙ্কিত দৃষ্টিতে পেছনে ফিরে তাকালো। ভয়ে তার নিজেরও দম আটকে আসছে। নূর ওকে দেখে আচমকা উত্তেজিত কণ্ঠে বলল, নূর, উনি কোথায় ভাইয়া? আয়ুষ, স্যামস্যামির তো এখন। নূর, উনি ওখানে গেছেন তাই না? আয়ুষ, মানে বলার মতো যথাযথ কোনো কিছুই ঠিক করে বলতে পারল না আয়ুষ। হিসেব মতে সীমান্তের তো এখন সেখানেই থাকার কথা। ভাবতেই গলা শুকিয়ে এলো আয়ুষের। নূর ওকে চুপ থাকতে দেখে কান্নাভেজা কণ্ঠে বলল, নূর, আমাকে ওনার কাছে নিয়ে চলুন ভাইয়া। আয়ুষ, কিন্তু নূর, এটা তো ওর কাজ, তুমি কিভাবে? ওর কথাটা শেষ হওয়ার আগেই নূর দৃঢ়ভাবে চেঁচিয়ে বলে উঠল, নূর, আমি কিছু জানি না। আমাকে ওনার কাছে নিয়ে চলুন। আমি আমার চৌধুরী সাহেবের কাছে যাব। দিনের আলো ফুরিয়ে একটু একটু করে সন্ধ্যা ঘনিয়ে আসছে। অন্যদিন এ সময় পুরো এলাকা জুড়ে পথচারীদের কোলাহল, খাবারের পোশা, চারিদিকে রঙিন বাতির শোভা থাকলেও আজ কেবল অগ্নিদগ্ধ মানুষের বাঁচার আকুতি আর স্বজন হারানোর হাহাকার ভেসে আসছে। হিংসার আগুনে পুড়ে ছারখার হয়ে গেছে নিরীহ মানুষ। বাঁচার স্বপ্ন কাঙ্ক্ষিত স্থানে আয়ুষদের গাড়িটা এসে থামতেই ঝটপট বাইরে বেরিয়ে এলো নূর। চারিদিকে প্রেস, মিডিয়া, পুলিশ সহ সাধারণ মানুষের ভিড়ে কানায় কানায় পরিপূর্ণ। সদ্য দেয়া ব্যারিকেড ভেঙে সামনে অগ্রসর হতেই পোড়া লাশের তীব্র গন্ধ নাকে এসে লাগল নূরের। অন্য সময় হলে হয়তো মাথা ঘুরে পড়েই যেত সে। তবে আজ কোনো এক দৈববলে কোমলমতি মেয়েটাও পাথরে পরিণত হয়েছে। নূরকে উদ্ভ্রান্তের মতো ছুটে যেতে দেখে পেছনে পেছনে এগিয়ে এসেছে আয়ুষ স্বামীরা। কিন্তু এত মানুষের মধ্যে কাঙ্ক্ষিত মানুষটিকে খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। স্ট্রেচারে করে অগ্নিদগ্ধ আহত ব্যক্তিদের নিয়ে যাওয়ার সময় হঠাৎ একটা পরিচিত মুখ দেখে দুগদম এগিয়ে এসে উত্তেজিত কণ্ঠে আয়ুষ বলল, আয়ুষ, শান্তনু। স্যামি কাহা হ্যাঁ। শান্তনু বেশ জোরে জোরে দুটো শ্বাস টেনে নিজেকে কিছুটা ধাতস্থ করতে চাইল। অতঃপর পেছনে ফিরে অদূরে অবস্থিত একটা বিধ্বস্ত বিল্ডিংয়ের দিকে নির্দেশ দিতেই এক ছুটে সেদিকে দৌড়ে গেল নূর। ওকে থামতে বলে উচ্চস্বরে ডেকে উঠল আয়ুষ স্বামীরা। কিন্তু নূর সেসব নিষেধাজ্ঞার তোয়াক্কা না করেই ছুটে গেল তার কাঙ্ক্ষিত গন্তব্যে। ধ্বংসপ্রাপ্ত বিল্ডিংটির 9 তলার অ্যাপার্টমেন্টের ব্যালকনির সামনে রশি ধরে ঝুলছে সীমান্ত। সামনে দৃশ্যমান পুরু কাচের দেয়ালটা ভেতর থেকে লক করা। সেটাকে না ভেঙে ভেতরে প্রবেশ করা কোনোমতেই সম্ভব নয়। উপায়ান্তর না পেয়ে এবার নিজের ভারী শরীরটাকে কাজে লাগিয়ে একটা ধাক্কা দিল সে। এরপর আরও কয়েকটা জোরালো ধাক্কায় কাচের দেয়ালটায় বর্ষর ফাটল দেখা দিলে এবার সর্বশক্তি দিয়ে প্রকাণ্ড এক ধাক্কা দিতেই চির ধরার শব্দের সাথে ঝুরঝুর করে কাঁচগুলো খসে পড়ল। সীমান্ত ততক্ষণাৎ এক লাফে ব্যালকনির ভেতর ঢুকে পড়ল। ব্যালকনির দেয়ালে কাচের একটা সূচালো অগ্রভাগ পেটের সাথে খানিক বিধে রক্তস্রোত দেখা গেলেও সেদিকে পাত্তা দিল না সে। বরং লম্বা লম্বা পা ফেলে ভেতরের রুমে ঢুকল। পুরো রুমের অধিকাংশ জিনিসপত্র আগুনের লেলিহান শিখায় ছাইয়ে পরিণত হয়েছে।
বড় বড় আসবাবপত্রগুলো সগর্বে পটপট করে জ্বলছে, কিন্তু আশেপাশে কাঙ্ক্ষিত ব্যক্তিটির উপস্থিতি না পেয়ে মস্তিষ্কের ভেতর যেন জ্বলে উঠল তার। হিসেব অনুযায়ী তো তার এখানেই কোথাও থাকার কথা। ফারদিনের শেষ কলে তো তেমন কিছুই শুনেছিল সে। তাহলে এতগুলো বিল্ডিংয়ের এত এত ফ্লোর দেখেও কিছু না পেয়ে মাথাটা একটু ডানে বামে কাত করে একটা হতাশ শ্বাস ছাড়ল সীমান্ত। এরপর হঠাৎ কিছু একটা পরিলক্ষিত হতেই তড়িৎ গতিতে আবারও ডান দিকে ফিরল সে। আরও একটা কাচের দেয়ালের ওপাশে সেই কাঙ্ক্ষিত ব্যক্তির দেখা পেতেই ঠোঁটের আবছা হাসি ফুটে উঠল সীমান্তের। আশেপাশে তাকিয়ে একটা আধপোড়া চেয়ার টেনে কাচের দেয়ালের ওপর সজোরে একটা বাড়ি মেরে ভেতরে প্রবেশ করল সে। চারিদিকে কাচের দেয়ালের কারণে পাশের রুমের তুলনায় এই রুমে আগুনের উপস্থিতি কম হলেও রুমটা কালো ধোঁয়ায় ভরে উঠেছে। মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে থাকা স্তূপ থেকে সাবধানে পা ফেলে এগিয়ে এসেই খানিকের জন্য থমকে গেল সীমান্ত। হাতল ভাঙা চেয়ারের সাথে হাত পা বাঁধা অবস্থায় অচেতন হয়ে পড়ে আছে এক গর্ভবতী মহিলা। চেয়ারের কোণ বেয়ে ধীরে ধীরে নেমে আসছে তার শরীরের রক্তের ফোঁটা, হাত পায়ে অসংখ্য আঘাতের চিহ্ন, আর এলোমেলো চুলে মাথাটা খানিকটা কাত হয়ে গেছে তার। কপালে কালচে রক্তের দাগ, শরীরের বিভিন্ন স্থানে কাপড় ছিঁড়ে দৃশ্যমান হয়ে উঠেছে টাটকা ক্ষত চিহ্ন। মেয়েটির কাঁধে আলতো টোকা দিয়ে তাকে সজাগ করতে চেষ্টা করল সীমান্ত। মেয়েটির হয়তো তখনও জ্ঞান ছিল। পিটপিট করে চোখ খুলে নিজের সামনে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে ভয়ে চিৎকার করে উঠল মেয়েটি। সীমান্ত কিছু বলার আগেই হাত পা ছুড়তে ছুড়তে ভাঙা গলায় ওকে দূরে সরে যেতে বলল। সুমু, না, আমার কাছে আসবে না না। ওনার চোখমুখের অস্থিরতা দেখে সীমান্তের ভ্রুজোড়া কুঁচকে এলো। অতঃপর তার পেটের সাথে বাঁধা বিস্ফোরকটা দেখেই বিস্ময়ে চোখ দুটো বড় হয়ে গেল তার। এতক্ষণ নিচু হয়ে থাকার ফলে বিষয়টা নজরে আসেনি তার। সে এবার গোপনে একটা দীর্ঘশ্বাস ফেলে ধীরে ধীরে হাঁটু মুড়ে মেয়েটির সামনে বসে পেটের দিকে হাত বাড়াতেই মেয়েটা ভয় কুঁকড়ে গেল। তবে সীমান্ত পুনরায় হাত বাড়িয়ে শীতল কণ্ঠে বলল, সীমান্ত, আপনি কি চান না আপনার সন্তান নিরাপদ থাকুক? কথাটা শোনামাত্র একেবারে শান্ত হয়ে গেলেন মেয়েটি। মাত্র একবার শুনলেও এই কণ্ঠ চিনতে ভুল হয়নি তার। সে এবার অবাক চাহনিতে সীমান্তের দিকে হাত বাড়াতে চাইলে সীমান্ত নিজের হেলমেটটা খুলে আলতো হাসি দিল। মেয়েটির সাথে সাথে ওর চোখ দুটো ছলছল করে উঠছে। সে এবার মেয়েটির হাত পায়ের বাঁধন খুলতে খুলতে কাপা গলায় বলল, সীমান্ত, আপনার কাছে আমি অপরাধী। ইন্সপেক্টর ফারদিনের খুনের পেছনে আমিও অনেকাংশে দায়ী। আমার কথাতেই উনি কেসটা নিয়েছিলেন। কিন্তু আম এক্সট্রিমলি সরি ম্যাম। বাকিটুকু শোনার আগেই চোখ দুটো বন্ধ করে ফেললেন তিনি। বন্ধ চোখের পাতা বেয়ে কয়েক ফোঁটা নোনাজল গড়িয়ে পড়ল। চোখের সামনে প্রাণপ্রিয় স্বামীর নৃশংস হত্যা দেখে একেবারে স্তব্ধ হয়ে গেছে সে। এতক্ষণে হয়তো কোনো এক বেওয়ারিশ লাশের স্তূপে পড়ে আছে সে। শব্দ করে একটা দীর্ঘশ্বাস ফেলে নীরব দৃষ্টিতে সীমান্তের দিকে তাকিয়ে রইল। এই মানুষটির কথা অনেকবার সে ফারদিনের মুখে শুনেছে। যখনই সীমান্তের সাথে তার দেখা হতো বাড়িতে এসে উৎফুল্ল গলায় সে বলতো, তোমার মেল ভার্সনকে দেখে এলাম সুমু। সত্যি করে বলতো, মেলায় হারিয়ে যাওয়া কোনো ভাই নেই তো তোমার? সুমু তখন কপাট রাগ দেখিয়ে মুখ ফুলিয়ে রাখত। অতীতের সেই খুনোশুটিময় মুহূর্তের কল্পনায় ক্ষণিকের জন্য হারিয়ে গেল সে। সীমান্ত তখন পরিপূর্ণ মনোযোগ দিয়ে বিস্ফোরকটি নিষ্ক্রিয় করতে চেষ্টা করছে। এদিকে সময়ের কাঁটা ক্রমান্বয়ে জানান দিচ্ছে আর মাত্র 9 মিনিট 52 সেকেন্ড। অতিরিক্ত সাবধানতার সাথে বিস্ফোরকের দুটো ওয়ার কেটে দিল সীমান্ত। কিন্তু তবুও চলমান সময়ের কাঁটা বন্ধ হলো না। অর্থাৎ এটি নিষ্ক্রিয় করা সম্ভব নয়। মুহূর্তেই সীমান্তের মস্তিষ্কের নিউরনগুলো বিচলিত হয়ে উঠল। সে এবার ডানে বামে ঘাড় ঘুরিয়ে অতঃপর একটানে সুমুর পেটের নিচ থেকে জামাটা ছিঁড়ে বাইরের দিকে ছুঁড়ে ফেলতে চাইল। কিন্তু পিঁপড়ের দলের মতো গিজগিজে মানুষগুলোর এলোমেলো ছোটাছুটি আর আহাজারিতে তার হাতটা থেমে গেল। তার সচেতন মস্তিষ্ক মুহূর্তেই বুঝে নিল এই মুহূর্তে তাকে ঠিক কী করতে হবে। ডান হাতের বিস্ফোরকটি সজোরে পাশের রুমে ছুঁড়ে ফেলে ঝটপট নিজের পরিধেয় বস্ত্রটি খুলে মেয়েটির গায়ে জড়িয়ে দরজা খোলার চেষ্টা করল। কিন্তু দরজা যে বাইরে থেকে বন্ধ। সীমান্ত ততক্ষণাৎ ব্যালকনিতে ঝুলতে থাকা রশির সাথে মেয়েটিকে বেঁধে দিল। সুমু তখন আগুনের ধোঁয়ায় কাশতে কাশতে অর্ধচেতন হয়ে পড়েছে।
এ অবস্থায় তাকে এভাবে নামানো বেশ ঝুঁকিপূর্ণ বিধায় সীমান্ত নিজে দড়ির একাংশ ধরে তাকে সাপোর্ট দিতে চাইল। ধীরে ধীরে দড়িটা নিচের দিকে নামতে শুরু করেছে। কিন্তু কয়েক ফুট দূরত্বে মাটি স্পর্শ করার আগেই বিল্ডিংটা বিকট শব্দে কেঁপে উঠল। বিল্ডিংয়ের কোথাও ছোটখাটো একটা বিস্ফোরক হওয়ায় কতগুলো পিলার ধসে পড়ার শব্দে প্রচণ্ড কম্পন শুরু হয়েছে। সেই আঘাতে ছাদ থেকে বিশাল এক কংক্রিটের দেয়াল ধসে পড়ল সীমান্তের ওপর। ততক্ষণাৎ বুকের পাঁজর ভেঙে আসার মতো ভয়াবহ যন্ত্রণায় প্রচণ্ড চিৎকার দিল সীমান্ত। হাত দুটো আলগা হয়ে এলো, তবুও প্রাণপণ চেষ্টা করে দড়িটা ধরে রইল সে। তবে ততক্ষণে হাল ছেড়ে দিয়েছে দুর্বল সুমু। সেই প্রচণ্ড কম্পনেই দুহাতে মুষ্টিবদ্ধ দড়িটা ছেড়ে দিল সে। ততক্ষণাৎ তাকে ভূপাতিত হওয়ার আগেই নিচ থেকে ধরে ফেলল প্রতিরক্ষা টিম। সীমান্ত ক্ষীণ দৃষ্টিতে নিচে তাকিয়ে শরীরের উপর থেকে ভারী কংক্রিটের দেয়ালটা সরিয়ে ফেলতেই জং ধরা রডের অগ্রভাগ তার পায়ে গেঁথে গেল। তাজা রক্তে রঞ্জিত হয়ে উঠল পুরো মেঝে। নিজের অবশিষ্ট শক্তিটুকু কাজে লাগিয়ে সে যখন নামার জন্য শেষ চেষ্টা করতে যাবে, তখনই পেছনে থেকে এক পরিচিত গলার প্রচণ্ড চিৎকারে থমকে গেল সীমান্ত। এদিকে সবাই যখন প্রাণ রক্ষার্থে বিল্ডিং ছেড়ে বেরিয়ে চলেছে, তখন স্রোতের বিপরীতে গিয়ে একের পর এক বাধা পেরিয়ে ওপরে উঠে এসেছে নূর। প্রতিটি জায়গা তন্ন তন্ন করে খুঁজে অবশেষে একটা বন্ধ দরজার সামনে এসে দাঁড়াল সে। কিন্তু দরজা খোলার আগেই সেই প্রচণ্ড ঘাকুনিতে ফাটল ধরা বিল্ডিংটা বাম দিকে কাত হয়ে গেল। দরজার হাতল ধরে ওভাবেই ঝুলে পড়েছে নূর। পাশের দেয়ালের সাথে সজোরে তার মাথাটা ঠুকে যেতেই চোখমুখ অন্ধকার হয়ে এলো নূরের। মুখ থেকে আপনা আপনি বেরিয়ে এলো এক তীব্র যন্ত্রণামো চিৎকার। পরিচিত সেই মেয়েলি আওয়াজ কানে যেতেই পেছনে ফিরে বিস্ময়ে চোখ দুটো বড় বড় হয়ে গেল সীমান্তের। মুখ থেকে অস্ফুট স্বরে বেরিয়ে এলো কেবল একটা শব্দ, সীমান্ত, জাহান। রুমের মেঝেতে সীমান্তকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেই ঝুলন্ত অবস্থাতেই শব্দ করে ফুঁপিয়ে কেঁদে উঠল নূর। সীমান্ত কোনোরকমে নিজেকে দাঁড় করিয়ে দুগদম এগিয়ে আসতে চেষ্টা করল। তবে ঢালু হয়ে থাকা মেঝেতে ভাঙা পা নিয়ে হাঁটতে গিয়ে অতর্কিতভাবে নিচে পড়ে গেল সে। ততক্ষণাৎ মেঝেতে গড়িয়ে দরজার কাছে যেতেই সীমান্তের ধাক্কায় দরজার হাতল থেকে নূরের হাত দুটো ছুটে গেল। নিচের সরু সিঁড়িতে মুখ থুবড়ে পড়ার আগেই ওর কোমর জড়িয়ে নিল সীমান্ত। তবে শেষ রক্ষা হলো না, বরং দুজনেই একসাথে গড়িয়ে পড়ল সিঁড়ির দিকে। একসময় সিঁড়ির নিচে একটা ভাঙা পিলারের সামনে এসে আটকে গেল দুজনে। ওপর থেকে বেশ কিছু ভাঙা কংক্রিটের বড় বড় অংশ ভেঙে তাদের ওপর পড়ার আগেই নূরকে নিজের সাথে জড়িয়ে এক পাক ঘুরে গিয়ে নিজে ওর ঝুঁকে নূরকে আড়াল করে নিল সীমান্ত। ততক্ষণাৎ ভাঙ্গা কংক্রিটের অংশ ধসে পড়ল সীমান্তের প্রশস্ত নগ্ন পিঠে। অসহ্য যন্ত্রণায় শ্বাসনালী থেকে বেরিয়ে আসা চিৎকারটা নীরবে হজম করে উদ্বিগ্ন দৃষ্টিতে নিচে তাকালো সীমান্ত। ওর চোখে মুখে তখনও প্রবল দুশ্চিন্তা। প্রিয়তমাকে সুরক্ষা দেওয়ার তাগিদ বুক দিয়ে আগলে রেখে তার সব কষ্ট শুষে নিতে উদ্গ্রীব এক অদম্য প্রেমিক পুরুষের তীব্র আকাঙ্ক্ষা। বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় সিঁড়ির এখানটাই তেমন কোন আলো নেই। তবে অপর থেকে আসা আবছা আলোটুকু থেকেই দিব্যি সবকিছু বোঝা যাচ্ছে। সীমান্ত এবার ওর বাম বাহুতে মুখ গুজে ভয় কুঁকড়ে থাকা ছোট্ট প্রেয়সীর দিকে তাকিয়ে স্নেহের স্বরে বলল, সীমান্ত, ব্যথা পেয়েছেন জাহান? ভীত সন্ত্রস্ত কান্না ভেজা চোখ দুটো পিটপিট করে খুলে সীমান্তের দিকে তাকালো নূর। ওর চোখ দুটো ক্রমান্বয়ে ঘুরে চলেছে সীমান্তের বুকে, গলায়, এমনকি শুভ্র মুখের সদ্য হওয়া ছোট ছোট অসংখ্য ক্ষত চিহ্নের দিকে। সীমান্তের কপাল বেয়ে গড়িয়ে আসা রক্তের ধারা তার অন্তরে ঝড় তুলছে। কাপা কাপা হাতে সেই ক্ষতস্থানে হাত রেখে ততক্ষণাৎ হাত সরিয়ে নিল নূর। যেন তার এটুকু স্পর্শেই ভীষণ ব্যথা পাবে সীমান্ত। নূরের এহেনকাণ্ডে এই পরিস্থিতির মাঝেও আলতো হাসি ফুটে উঠল সীমান্তের ঠোঁটের কোণে। সে মুখটা খানিক নিচু করে নূরের কানে কানে বলল, সীমান্ত, মনে আছে জাহান? আমি আপনাকে বলেছিলাম আপনার বিধাতা আমাকে খালি হাতে ফেরাবেন না। তাই তো চিরতরে দূরে যাওয়ার লগ্নে আজ আপনি আমার সবচেয়ে কাছে, ঠিক আমার হৃদয় মাঝে। নূর, এই চৌধুরী সাহেব। সীমান্ত, শশশ আর কোনো কথা নয়। ঠিক 3 মিনিট 19 সেকেন্ড সময় আছে আপনার হাতে। নূর, কি হহ? সীমান্ত, ওই সিঁড়ির রেলিংটা ধরে ওপরের দিকে এগিয়ে যান। ব্যালকনির শেষে ঝুলন্ত দড়িটা ধরে এখান থেকে বেরিয়ে যান।
জানি কষ্ট হবে, তবুও প্লিজ জাহান। বলতে বলতে সীমান্তের শেষের কথাগুলো বেশ জড়িয়ে এলো, যেন ভীষণ কষ্ট করে কথাগুলো বলছে সে। ওর এমন ঝিমুনি ভাব দেখে আতঙ্কে জমে গেল নূর। সে সীমান্তের কাঁধে হাত রেখে একটা ঝাঁকুনি দিয়ে ভয়ার্ত কণ্ঠে বলল, নূর, আর আপনি? এই চৌধুরী সাহেব, কি হয়েছে আপনার? আপনি যাবেন না? নূরের কথা শুনে খুব কষ্টে চোখ দুটো মেলে ওর দিকে তাকালো সীমান্ত। নিকাবের আবরণটা মুখ থেকে সরে গেছে তার। অতিরিক্ত কান্নায় চোখ দুটো লাল হয়ে গেছে। ছোট্ট মুখটায় ধুলাবালি আর ঘামে ভেজা গালের বাম পাশ বেয়ে রক্তের ধারা অব্যাহত। সেই রক্তের সাথে কয়েকটা চুল ভিজে লেপ্টে আছে। ছোট্ট মুখটায় স্পষ্ট ফুটে উঠেছে তার জন্য প্রবল উদ্বিগ্নতা। ওর দুচোখ বেয়ে অঝোর ধারায় অশ্রু গড়িয়ে পড়তে দেখে কম্পিত হাতে চোখ দুটো মুছিয়ে দিতে দিতে ধীর স্বরে সে বলল, সীমান্ত, আপনার অশ্রু আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। এই অশ্রুজল আমায় দেবেন, প্লিজ। আপনি আর কখনো কাঁদবেন না জাহান। নূর ব্যথিত দৃষ্টিতে সীমান্তের দিকে তাকিয়ে রইল। নিজের ওপর থাকা দীর্ঘ দেহের ওজনটা ধীরে ধীরে আরো ভারী হয়ে উঠছে। নিস্তেজ হয়ে আসছে সীমান্ত। ওর হৃৎপিণ্ডের ক্ষীণ টিপটিপ শব্দটা শুনতে পাচ্ছে নূর। সীমান্ত এবার আধো আধো স্বরে বলল, সীমান্ত, আজ একটা সিক্রেট বলি জাহান। নূর, হুম। ধূসর লালচে চোখ দুটোই নিভু নিভু দৃষ্টিতে নূরের দিকে তাকিয়ে থাকতে থাকতে আবারও ঝুঁকে পড়ল সীমান্ত। ওর কপালে নিজের কপাল ঠেকতেই চোখ দুটো বন্ধ করে ফেলল নূর। কান্নার দমকে মুখ থেকে একটা গভীর শ্বাস বেরিয়ে এলো তার। সীমান্তের রক্তে রঞ্জিত হয়ে উঠেছে ছোট্ট তার মুখটা তখনই কানের কাছে অতি ক্ষীণ স্বরে ভেসে এলো হৃদয় ভাঙার মতো কয়েকটা টুকরো টুকরো শব্দ। সীমান্ত, আমি আমার বেগম জাহানকে ভালোবাসি। কথাটা শেষ হতেই বেশ খিঁচুনি দিয়ে মুচড়ে উঠল সীমান্তের ভারী শরীরটা। প্রচণ্ড কষ্টে ছটফট করে উঠল সে। এ পর্যায়ে ওর ঠোঁটজোড়া ছুঁয়ে গেল নূরের কপাল আর শিথির সন্ধিক্ষণে অতঃপর একেবারে স্তব্ধ হয়ে গেল সীমান্ত। ওর মাথাটা হেলে পড়ল নূরের কাঁধে। কয়েক মুহূর্ত পাথরের মূর্তির মতো স্থবির হয়ে থেকে ওর গালে হাত রেখে ওকে জাগানোর চেষ্টা করতেই নূরের হাত রাঙা হলো সীমান্তের কান থেকে বেরিয়ে আসা উষ্ণ রক্তস্রোতে। ততক্ষণাৎ সীমান্তকে দুহাতে সরিয়ে নিজে ওর ওপর ঝুঁকে দুহাতে গাল চাপড়ে নূর বলল, নূর, এই চৌধুরী সাহেব, কি হয়েছে আপনার? এই উঠুন। আমার ভয় লাগছে তো। আপনি তো জানেন আমার অন্ধকারে ভয় লাগে। সীমান্তের মুখটা দুহাতে তুলে ধরে ভীষণ আবেগী কণ্ঠে কথাগুলো বলল নূর। কিন্তু তবুও সীমান্ত উঠছে না দেখে বিস্ময়ে হাত দুটো সরিয়ে নিতেই আবার নিথর হয়ে পড়ে রইল সে। নূর আবারও সীমান্তের দু গালে হাত রেখে বলল, নূর, এই উঠুন না প্লিজ। এই উঠছেন না কেন? রাগ করেছেন আপনি? তাকান, একটাবার তাকান। আপনি যা বলবেন আমি তাই করব। আমি আর কোথাও যাব না। এই প্রমিস করছি তো। বলতে বলতে সীমান্তের বুকের বাম পাশে কান পেতে হৃৎপিণ্ডের সেই পরিচিত শব্দটা আবারও শুনতে চাইল নূর। তবে ওকে নিরাশ করে আর আন্দোলিত হলো না সেই আকাঙ্ক্ষিত আওয়াজখানি। এতক্ষণে নূর যেন একটা উন্মাদে পরিণত হয়েছে। এলোমেলো সব প্রলাপ বকে চলেছে সে। সীমান্তের বুকের ওপর দুহাতে সজোরে কিল মারতে মারতে গগনবিদারী কান্নার আহাজারিতে ভেঙে পড়ল নূর। বিধ্বস্ত ফাঁকা বিল্ডিংয়ের ভেতরে সেই আওয়াজ বড্ড করুণ সুরে প্রতিধ্বনি তুলছে। নূর, চলে গেলেন? আমায় ফাঁকি দিয়ে আপনি চলে গেলেন? কেন? কেন? আপনি তো বলেছিলেন আমার সাথে থাকবেন। ভাইজানও বলেছিল মিথ্যাবাদী। সবাই মিথ্যাবাদী, কেউ কথা রাখেনি, কেউ না। বলতে বলতে আবারও ক্রোধ সরে অসহায় হয়ে উঠল নূর। সে এবার সীমান্তের মাথাটা বুকে চেপে করুণ সুরে বলল, নূর, একটাবার চোখ মেলে তাকালো না প্লিজ? কি করলে আপনি উঠবেন? আমি তাই করব। কি নামে ডাকলে সাড়া দেবেন? আমি সেই নামেই ডাকব। কিভাবে বললে আপনি ফিরবেন আমি সেভাবেই আপনাকে ফেরাবো, তবুও ছেড়ে যাবেন না প্লিজ। নূর এবার হঠাৎ একেবারে শান্ত হয়ে গেল। বুকের বাম পাশে হৃৎপিণ্ড নামক বস্তুটা বুঝি ছিন্ন ভিন্ন হয়ে গেছে তার। এক অসহ্য ব্যথায় শরীরটা অসাড় হয়ে এলো তার। সীমান্তের নগ্ন বুকে মাথা রেখে ওর মুখের দিকে তাকিয়ে দুহাতে আঁকড়ে ধরল সীমান্তের শীতল গাল দুটো। অতঃপর ফিসফিস করে ভাঙা গলায় বলল, নূর, আমায় একবার জাহান বলে ডাকুন না। এই চৌধুরী সাহেব ডাকবেন না। আপনি ছাড়া আমায় জাহান বলে কে ডাকবে? নূরের আকুল প্রার্থনা আজ আর মঞ্জুর হলো না প্রাণহীন দেহ থেকে কখনো কথা বলে।
নূর নিজের গালটা সীমান্তের গালে ঠেকিয়ে ধীরে ধীরে বলল, নূর, আমার শাহজাদা, আপনার জাহান আজ কেবল নূরহীন অন্ধকার, আপনি ছাড়া এই জাহানে জাহানের কোনো অস্তিত্ব নেই। কথাটুকু শেষ হতেই একেবারে নিস্তব্ধ হয়ে গেল নূর। প্রাণহীন লাশের মতো সীমান্তের বুকে পড়ে রইল সে। খোলা চোখ দুটো তখনও তাকিয়ে রইল সীমান্তের মুখপানে। বাইরে থেকে আগত হেলিকপ্টারের ক্ষীণ আওয়াজ আর ভেতরের রুমের এক কোণে পড়ে থাকা বিস্ফোরকের ঘড়ি থেকে আগত টিকটক শব্দ ছাড়া কোনো শব্দ পাওয়া যাচ্ছে না। শারীরিক এবং মানসিকভাবে বিধ্বস্ত মানুষ দুটোর অজান্তেই সময় হয়তো আগেই কোনো গভীর পরিকল্পনার জাল বুনেছিল। তাই তো দুজনের নির্ধারিত নিয়তির খেলার সমাপ্তি ঘনিয়ে এলো, বেজে উঠল পরিণতির বজ্র ঘণ্টা। 3-2-1। প্রচণ্ড এক বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে উঠল পুরো এলাকা। এতক্ষণ যারা নিরাপদ দূরত্বে সরে গেছিল এবার তারাও ভয় কুঁকড়ে গেল। সবাই পিছিয়ে গেলেও উদ্ভ্রান্তের মতো সেই বিল্ডিংয়ের দিকে এগিয়ে যেতে চাইল আয়ুষ। তবে তার আগেই ওকে ধরে ফেলল 6-7 জন সদস্য। আয়ুষ নিজের সবটুকু শক্তি দিয়ে তাদের ছাড়িয়ে নিতে চেষ্টা করছে। ওর গগনবিদারী চিৎকার খানিকটা ম্লান হয়ে গেল সামনের চূর্ণ বিচূর্ণ হতে থাকা বিল্ডিংয়ের শব্দে। ধস্তাধস্তির এক পর্যায়ে হাঁটু মুড়ে ওখানেই বসে পড়ল ক্লান্ত আয়ুষ। সামনের বিধ্বস্ত ধ্বংসাবশেষের দিকে তাকিয়ে গলা কাটা মুরগির ন্যায় ছটফট করে উঠল সে। ওর অবস্থা দেখে আবারও সকলের চোখ ভিজে উঠল। এদিকে 3-4 জন মহিলার কাছে অচেতন হয়ে পড়ে আছে সামিরা। এই নির্দয় সত্য সহ্য করার মতো মনোবল তার নেই। ওর চোখে মুখে জলের ঝাপটা দিয়ে চলেছেন এক মাঝবয়সী নারী। জ্ঞান ফিরতেই আবারও হাউমাউ করে কেঁদে উঠল সে। স্বজন হারানোর এই অফুরন্ত কান্নার বুঝি শেষ নেই। একসময় মানুষের তাণ্ডব শেষ হতেই প্রকৃতির খেলা শুরু হলো। নিকষ কালো আধারে ঢেকে গেল সাজের রক্তিম আকাশ। মেঘেদের এলোমেলো গর্জন জানান দিচ্ছে বৃষ্টি আসতে চলেছে। ধীরে ধীরে মানুষের কোলাহল কমে আসতেই পুরো এলাকা জুড়ে নেমে এলো অদ্ভুত নিস্তব্ধতা। সেই নিস্তব্ধতা ভেঙে অদূরে অবস্থিত বদ্ধ অ্যাম্বুলেন্স থেকে ভেসে এলো এক প্রসূতি মায়ের যন্ত্রণা ভরা চিৎকার। সময়ের অভাবে হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হয়নি, তবে কয়েকজন সহৃদয় নারী ঠিকই এগিয়ে এসেছেন, যাদের অনভিজ্ঞ হাতেই সুমুর সন্তান ভূমিষ্ঠ হতে চলেছে। বন্ধ চোখ দুটো খুলে কোনোরকমে পৃথিবীর আলোটুকু দেখে নিল সুমু। সারা শরীর জুড়ে ঘামে ভিজে জবজবে হয়ে গেছে। মাঝে মাঝে অস্বাভাবিক গতিতে বড় বড় শ্বাস টেনে চলেছে সে। ওর অবস্থা দেখে উদ্বিগ্ন চোখে একে অপরের মুখ চাওয়াচাওয়ি করছে দুজন তরুণী। সুমুর গালে হালকা চাপড় মেরে ওকে জাগিয়ে রাখছে তারা। এদিকে এক মাঝবয়সী মহিলা তাকে প্রসবের জন্য তাগিদ দিয়ে যাচ্ছেন। হঠাৎ শরীরের ভেতর একটা প্রবল চাপে ককিয়ে উঠল সুমু। মাতৃত্বের কঠিন মুহূর্তে স্ট্রেচার থেকে মাথাটা খানিকটা ওপরে উঠে আবার নিস্তেজ হয়ে গেল সে। তার সেই যন্ত্রণার অবসান ঘটিয়ে অবশেষে আগমন ঘটল এক শিশুর সন্তানের দিকে। এক পলক তাকিয়ে চিরতরে চোখ দুটো বন্ধ করে ফেলল সুমু। সেই সদ্য ভূমিষ্ঠ শিশুর কান্নায় ভেঙে গেল এতক্ষণের সমস্ত নীরবতা। টিপটিপ করে 2-1 ফোঁটা বৃষ্টি সবে জমিনে ভূপাতিত হয়েছে। তার মাঝেই একখণ্ড কাপড়ে আবৃত একটা নবজাতক শিশুকে নিয়ে অ্যাম্বুলেন্স থেকে বেরিয়ে এলো এক তরুণী। অতঃপর ধীরে ধীরে এগিয়ে এসে সামিরার দিকে কান্নারত শিশুটিকে বাড়িয়ে দিল সে। সামিরা ফ্যালফ্যাল করে তাকিয়ে হাত দুটো বাড়িয়ে শিশুটিকে কোলে তুলে নিল। এদিকে ওর পাশেই ধুলোমাখা জমিনে থম মেরে বসে আছে আয়ুষ। ধীরে ধীরে মুখ ফিরিয়ে শিশুটির দিকে তাকাতেই তার চোখ দুটো স্থির হয়ে গেল। নিজের অজান্তেই হাত দুটো বাড়িয়ে শিশুটিকে কোলে তুলে নিল সে। দুফোঁটা অশ্রু ওর চোখ বেয়ে গড়িয়ে পড়ল ছোট্ট শিশুটির নরম গালে। এতেই যেন কান্না থেমে গেল তার। কৌতূহলী দৃষ্টিতে সেও তাকিয়ে রইল আয়ুষের মুখপানে। অতঃপর আলতো হাসি ফুটিয়ে নিজের ডান হাতটা খানিক জোরেই আয়ুষের গালে ছুঁয়ে দিল। বাচ্চাটা কি আয়ুষকে থাপ্পড় দিল? ছলো ছলো চোখে ওর দিকে তাকিয়ে আয়ুষের ঠোঁটের কোণেও হাসি ফুটে উঠল। সে নির্নিমেষ দৃষ্টিতে তাকিয়ে রইল শিশুটির চোখের দিকে। কৃত্রিম আলোর ছটায় এই চোখ দুটো চিনতে ভুল হয়নি তার। এই চোখ দুটো যে আয়ুষের বড্ড পরিচিত। নিখাত পবিত্র একজোড়া ধূসর চোখ। সমাপ্তি। গল্প বেগম জাহান। লেখনীতে চারুলতা ছদ্মনাম। অন্তিম পর্ব।